হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা অনেকে বলছিলে যে ভাইয়া 10টার সময় ক্লাস শুরু করলে একটু বেশি দেরি হয়ে যায়, তো এই কারণে আমি 9:58 শুরু করলাম। তোমরা কি খুশি হয়েছো? একটু জানিয়ে দিও তোমরা খুশি হয়েছো কিনা। যেহেতু সবার রাত 10টায় শুরু হলে একটু বেশি কষ্ট হয়ে যায়, একটু দেরি হয়ে যায়, তো এই কারণে আসলে ভাবলাম তোমাদের আর কষ্ট না দিই, কারণ তোমরা এমনিতেই আসলে অ্যাডমিশন ক্যান্ডিডেট। তোমরা এমনিতেই কষ্টের মধ্যে আছো, তার উপরে আবার তোমাদের রেজাল্ট সামনে। 15 তারিখ নাকি রেজাল্ট দিবে, কি দরকার ছিল রেজাল্টটা দেওয়ার? হ্যাঁ, কোনো দরকার আছে রেজাল্ট দেওয়ার? পরীক্ষা দিছি, রেজাল্ট দেওয়ার কি দরকার? আশ্চর্য ব্যাপার। আমরা আজকে পরীক্ষা যদি না দিতা তাহলে আজকে আর রেজাল্ট পাওয়া লাগতো না। খালি খালি কি কারণে তোমরা এসব পরীক্ষা অ্যাটেন্ড করো? ফালতু পরীক্ষা। হ্যাঁ, বলো, 15 তারিখে পরীক্ষার রেজাল্ট দিবে, কি দরকার? সব পরীক্ষা দেওয়ারই বা কি দরকার? কেন যে পড়ালেখা করো? ছি, পড়ালেখা মানুষ করে? না, কই, আমি তো 10টায় শুরু করিনি, দীর্ঘ 2 মিনিট আগে শুরু করেছি। তো তোমাদের কথা মাথায় রেখে আসলে এই সিদ্ধান্ত। তো আশা করি তোমরা এটাকে সাধুবাদ জানাবে। সবাই জয়েন করে ফেলুক, শুরু করছি। দেখো, তোমরাই আসো না, আমি তো 9টা থেকে বসে আছি ক্লাস নেওয়ার জন্য। তোমরাই আসো না, এটা কি আমার দোষ বলো? তোমরা এসে বসে থাকবা চেয়ার টেবিলে, তারপরে না শিক্ষক আসবেন, আর সেখানে শিক্ষক আসার পরে নাকি টিচাররা স্টুডেন্টরা জয়েন করে, এটা কিছু হইলো? বলো, এই কেমন স্বাধীনতা? এরকম স্বাধীনতাই কি আমরা চেয়েছিলাম বলো? ওকে, সো আজকে আসলে লেকচার খুব একটা বড় না, ছোট। তো এর মধ্যে আমরা প্রথমে আগে বিগত বছরের কিছু প্রশ্ন তো সলভ করব, তারপরে কিছু মজার মজার প্রবলেম আছে সেগুলো দেখব। তো ওইগুলোর মধ্যে যেগুলো একটু রিটেন স্ট্যান্ডার্ড সেগুলো দেখবো না, সেগুলো একবারে ডিউ রিটেন ক্লাসের মধ্যে ফেলাই দিব। তার আগে মোটামুটি ধরো কিছু স্পেশাল প্রবলেম আছে সেগুলো দেখব। ভাইয়া, কোশ্চেন ব্যাংকের প্রবলেমগুলো সলভ করতে পারি, কিন্তু এসিএস এর এক্সামগুলোর কোশ্চেন সলভ করতে পারি না। এই মিয়া, তোমার এই ঢাকা ভার্সিটিতে পরীক্ষা কি এসিএস করবে নাকি? হ্যাঁ, তোমার ঢাকা ভার্সিটিতে যখন পরীক্ষা হবে ওই পরীক্ষার প্রশ্ন কি এই এসিএস করবে? তাহলে তুমি ভয় পাচ্ছ কেন? এসিএসে যে প্রশ্নগুলো দেওয়া হচ্ছে সেগুলো পারলে ভেরি গুড, কিন্তু না পারলে হতাশ হওয়া যাবে না। প্রশ্ন অনলাইন এক্সামের যে প্রশ্নগুলো হয় সেগুলো নর্মালি আমরা চেষ্টা করি একটু কঠিন করতে। আর হচ্ছে, কারণ আসলে একটা অধ্যায় তুমি চিন্তা করো, একটা অধ্যায়ে একটা ছোট্ট একটা অংশ, সেইখান থেকে অনেকগুলা প্রশ্ন করতে গেলে খুব স্বাভাবিকভাবেই আসলে বেশি প্রশ্ন যদি করতে চাই তাহলে অনেক খুঁটায় খুঁটায় প্রশ্ন করতে হবে। তো এই জন্য শিখে নাও। হতাশ হচ্ছে কিসের জন্য? এই মিয়া, তোমার পরীক্ষা কি কালকা? হ্যাঁ, পরীক্ষা কি তোমার কালকে? তাইলে পরীক্ষা যদি কালকে না হয় তাহলে এত হতাশ হওয়ার কি আছে? আমি বুঝলাম না। এখন এইচএসসি রেজাল্ট, এইচএসসি পাস করছো তোমরা? হ্যাঁ, এইচএসসি পাস করছো? এইচএসসি পাস করলাম না এখনো, এখন আবার এত কিসের পড়াশোনা? হ্যাঁ, শোনো, এসিএস এর প্রশ্ন যেগুলো হচ্ছে এই প্রশ্নগুলা পারলে ভালো, না পারলে শিখে নিবা। কারণ প্রত্যেকটা প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন মানে খুবই সময় দিয়ে তৈরি করা হয়েছে, এবং এই প্রশ্নগুলা এক একটা প্রশ্ন এক একটা কনসেপ্ট তোমার ক্লিয়ার করবে। সো এখন এটা তোমার প্রিপারেশন ফেজ। এই সময়টায় তুমি 60 থেকে 70% প্রশ্ন অ্যান্সার করতে পারবে না, এটাই স্বাভাবিক। এইটা মেইনে না নিয়ে তুমি এখন হাউমাউ করে কান্নাকাটি করবা, হতাশ হয়ে থাকবা যে ভাইয়া কি পড়লাম জীবনে, তাইলে তো লাভ নাই ভাই। তুমি এত এত কষ্ট পাচ্ছ কেন? হ্যাঁ, এত কষ্ট পাওয়ার কি আছে? ঠিক আছে, সো এটার জন্য যেটা করবা, যেইটুকু ধরো বাকি থাকবে, যেগুলো পারোনি, যেগুলো ভুল করছো, এইগুলাই শিখে নিবা। একটু সময় দিয়ে সলভগুলো দেখবা, নিজে আরেকবার বাসায় প্র্যাকটিস করবা, এবং এই প্রবলেমগুলো সলভ করতে পারলে বা শিখে গেলে তুমি দেখবা পরীক্ষার হলে আসলে অনেক সহজ হয়ে গেছে পরীক্ষার প্রশ্ন, বুঝছো?
ভাইয়া এই অধ্যায়ের মতো অন্য অধ্যায়গুলোর আগে থিওরি পড়াইয়া দেন, প্র্যাকটিস করায়েন, তাইলে অনেক ভালো হয়। না, এই অধ্যায়টা ছোট ছিল বলে এটা করা গেছে। যে বড় অধ্যায়গুলোতে এটা করতে গেলে দেখা যাবে পরের ক্লাসে ভাইয়া থিওরি আর কিছু মনে নাই। যেভাবে আগাচ্ছি সেভাবে আগাও, ইনশাল্লাহ ভালো হবে, অসুবিধা নেই। ভাইয়া অ্যাচিভের এক্সাম প্রিপারেশন আর অনলাইন ক্লাসগুলো একসাথে মেনটেন করতে পারতেছে না। কেন পারতেছে না? তুমি এটা পারবা না কেন? তোমাদের হচ্ছে এখন সব কিছু ম্যানেজ করতে হবে। আমার কথা হচ্ছে এই অবস্থাতে মানে পারফেকশনিস্ট হতে যায় না, যে আমি একদম কোনো একটা পরীক্ষার প্রিপারেশন নিব। দেখো যেমন সাপোজ আমরা তো পরীক্ষাগুলো অ্যাচিভে নামা একটু পরে শুরু করছি, 25 তারিখ থেকে আমরা শুরু করছি, তার আগে আমাদের এসিএস এর ক্লাসগুলো শুরু হয়েছে। তো এটা নেওয়া মূলত এই কারণে, তুমি ভাই টাটকা পড়ে টাটকা তো পরীক্ষা দিতে পারবাই, এটা স্বাভাবিক। কিন্তু যদি একটা গ্যাপ থাকে যে না 2 সপ্তাহ 1 সপ্তাহ আগে পড়ছি, তাহলে ওই যে রিভিশন দেওয়ার একটা সুযোগ পাবা। এবং এই রিভিশনটা না দিতে পারলে, রিভিশন দেওয়ার প্র্যাকটিসটা না করলে কিন্তু এই অ্যাডমিশন ফেজে আসলে ধরা খাবা, বুঝছো? অ্যাডমিশন ফেজে তুমি যদি এই যে মানে রিভিশন দেওয়ার অভ্যাসটা না তৈরি করো, তুমি দেখবা অনেক কিছু ভুলে যাবা। তো আমাদের যাতে রিভিশন দেওয়ার অভ্যাসটা তৈরি থাকে সেটার জন্য এটা খুব পারফেক্ট একটা রুটিন হয়েছে, খুবই পারফেক্ট একটা রুটিন হয়েছে। এইটা তুমি যেভাবে হোক অ্যাডাপ্ট করার চেষ্টা করো। কারণ দেখো যেই চ্যাপ্টারগুলো এখন অ্যাচিভে পরীক্ষা হচ্ছে, এই চ্যাপ্টারগুলোর উপর ক্লাস কিন্তু আগে হয়ে গেছে। সো তার মানে তুমি আগে তো পড়ছোই, তারপরে জাস্ট রিভিশন দিয়ে পরীক্ষার হলে বসবা। এবং মেইন পরীক্ষার সময়ও কি তুমি নতুন করে পড়ে তারপরে বসবা? না তো, অত টাইমও তুমি তখন পাবা না। সো তোমাকে ওই রিভিশন দিয়ে দিয়েই তারপরে পরীক্ষার হলে বসতে হবে। এই সাউন্ড কম মানে কি বলে? এই সাউন্ড ঠিক আছে না? কি বলে? সাউন্ড তো আমি যা দেখতে পাচ্ছি সাউন্ড ঠিকই থাকার কথা। হ্যালো হ্যালো, না সাউন্ড পারফেক্ট আছে। আমার গলা বসে গেছে একটু, এটার জন্য হয়তো সাউন্ড কম লাগতে পারে, তাছাড়া ঠিক আছে। ঠিক আছে, ওকে। তো চলো আমরা তাহলে শুরু করি। ভাইয়া ভাত খেয়ে কি এই ক্লাস দেখা যাবে না? বিরিয়ানি খাওয়া ছাড়া এই ক্লাস করা যাবে না, বা বাসায় বলে দাও, বাসায় বলে দাও যে এই যেমন আমাদের ক্লাস করতে খাতা কলম লাগে ঠিক তেমনি বিরিয়ানিও লাগবে, এই ক্লাস বিরিয়ানি ছাড়া করা যাবে না, অসম্ভব। বাসায় বলে দাও, বলো বিরিয়ানি দিলে ক্লাস করতেছি, না দিলে ক্লাস করবো না। মামা বাড়ির আবদার। ভাত খাওয়া যাবে না, ভাত খাওয়া বাদ দিয়ে বিরিয়ানি খেতে হবে। ওকে, সো চলো শুরু করি আমরা। হ্যাঁ, সবাই মোটামুটি চলে আসছো। সো শোনো, ক্লাস আমাদের মোটামুটি এখানে আজকে নতুন কোনো পড়া নাই। খুব যত্ন করে আদর করে ভালোবেসে তোমাদেরকে আমি আগের ক্লাসে থিওরি সব পড়াই দিছি। আমাদের আজকের ক্লাসে আর অল্প কিছু ম্যাথ প্রবলেম আছে, সেগুলো দেখবো। আর সেই সাথে কিছু স্পেশাল প্রবলেম আমি নিয়ে আসছি। কিন্তু এই টাইপের প্রবলেমগুলোর মধ্যে কিছু রিটেন স্ট্যান্ডার্ড প্রবলেমও আছে। সো রিটেন স্ট্যান্ডার্ডগুলো আমরা দেখবো না, যেগুলো এমসিকিউতে আসার মতন প্রবলেম সেগুলো এই ক্লাসে কভার করবো। ডিও রিটেন স্ট্যান্ডার্ড যেগুলো থাকবে সেগুলোতে ওই প্রবলেমগুলো নিয়ে যাবো। সো কিছু কিছু প্রবলেম দেখবা যে স্লাইড স্কিপ করতেছি, সো ওইগুলা কষ্ট পেও না, হাওমাও করে কান্নাকাটির কিছু নাই। ঠিক আছে, চলো 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 শুরু করি আমরা। হ্যাঁ, বিসমিল্লাহ। ওকে, সো প্রথম প্রশ্ন অ্যান্সার করো। প্রথম প্রশ্ন, খাতা কলম নিয়ে বসো। ওই যে শুয়ে শুয়ে সেগিয়ে সেগিয়ে ক্লাস করতেছে এগুলা করিও না। শুয়ে শুয়ে ক্লাস করো না, বসে বসে ক্লাস করো। 2 × 10⁻⁴ মিটার স্কয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটা ইস্পাতের তারে কত বল প্রয়োগ করলে এর দৈর্ঘ্য দ্বিগুণ হবে? সো দৈর্ঘ্য দ্বিগুণ হবে, দৈর্ঘ্য দ্বিগুণ হবে, তার মানে বলো তো, যদি দৈর্ঘ্য দ্বিগুণ হয় তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি কত? দৈর্ঘ্য বৃদ্ধি কি এল এর সমান না? এটা কি বুঝতে কষ্ট হয়েছে? যে দৈর্ঘ্য বৃদ্ধি মানে হচ্ছে দৈর্ঘ্য যদি দ্বিগুণ হয়, দৈর্ঘ্য যদি আজকে দ্বিগুণ হয়ে যায়, তার মানে দৈর্ঘ্য বৃদ্ধি কত? দৈর্ঘ্য বৃদ্ধি কত? আদি দৈর্ঘ্যের সমান। এই বোঝো নাই? এই যে এল নিউ, এইটা সমান সমান আদি দৈর্ঘ্য প্লাস দৈর্ঘ্য বৃদ্ধিত। সো এইটা যদি আমাদের 2L হয়ে যায়, তাহলে 2L থেকে L বাদ দিলেই তো আমরা স্মল এল পাচ্ছি, তাহলে স্মল এল সমান সমান ক্যাপিটাল এল। বুঝতে পারছো? এটা বোঝার জন্য কিন্তু অনেক বড় একটা ব্রেইন লাগে। আনবিলিভেবল। সো দেখো, তারপরে আমাদের বলল এত প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট ইস্পাতের তারে কত বল প্রয়োগ করলে দৈর্ঘ্য দ্বিগুণ হবে, অর্থাৎ এফ জানতে চাইছে। তাহলে খেয়াল করো, আমরা যে সূত্র জানি ওয়াই সমান সমান এফ ইন্টু ক্যাপিটাল এল ডিভাইডেড বাই এ ইন্টু স্মল এল, এখান থেকে আমাদের এই স্মল এল আর ক্যাপিটাল এল কাটাকাটি হয়ে যাবে। তাহলে বলছে কত বল প্রয়োগ করতে হবে, এফ সমান সমান এ ইন্টু ওয়াই। তো ভাইয়া এর মান হলো 2 × 10⁻⁴, 2 × 10⁻⁴, এবং ইয়ং এর গুণাঙ্ক দেওয়া আছে 2 × 10⁻11, 11, তাহলে কত হচ্ছে
4 কোথায় আছে আর দেখা দরকার নেই, ব্যাস বি আনসার, শেষ, ডান ডানা ডান ডান। জোস, চলো পরের প্রবলেম করে ফেলি। 1 মিলিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটা ইস্পাতের তার, 1 মিলিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটা ইস্পাতের তারের দৈর্ঘ্য 10% বৃদ্ধি করতে কত বল প্রয়োগ করতে হবে? এই মিয়া, 10% বৃদ্ধি মানে কি? স্মল এল বাই ক্যাপিটাল এল 10% না? তার মানে 10/100 না? সো এইগুলা কিন্তু মুখে মুখে হিসাব করতে হবে, কারণ এগুলা হিসাব করবে তারা যারা এখন ইয়াতে পড়ে, ক্লাস 6-এ পড়ে, তারা এগুলো এভাবে ধরে ধরে বের করবে। তুমি তো বড় হইছো, তুমি স্মার্ট। তারের দৈর্ঘ্য 10% বৃদ্ধি মানে একবারে এ স্মল এল বাই ক্যাপিটাল এল মানে 0.1, এটা কিন্তু মাথায় তাড়াতাড়ি আসতে হবে। 1 মিলিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তাহলে এর যে মান এটা হলো নাকি 1 মিলিমিটার স্কোয়ার। এই দেখো ছোট্ট বন্ধুরা, 1 মিলিমিটার স্কোয়ারকে আমাদের মিটার স্কোয়ারে কনভার্ট করতে হবে। আগের দিন ওই যে বলছিলাম, মনে আছে? এই যে 1 মিলিমিটার স্কোয়ার মানে কি? 1 মিলিমিটার ইন্টু 1 মিলিমিটার। এটা তো অবশ্যই পরীক্ষার হলে এমনি করবা না, এটা ওই যে অনেক সময় ভুলে যাও, এটার জন্য দেখাচ্ছি। সো এটা মানে কি 10⁻³ মিটার ইন্টু 10⁻³ মিটার না? কি দেখে অবাক লাগলো? 10⁻⁻6 মিটার স্কোয়ার। তাহলে এইটা হলো আমাদের ক্ষেত্রফলের মানটা। তো আমাদের কি করতে বলছে? কত বৃদ্ধি করতে কতটুকু বল প্রয়োগ করা লাগবে। তাহলে আমরা এখান থেকে দেখো যে এফ সমান সমান ওয়াই ইন্টু এ ইন্টু স্মল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল, কত বল প্রয়োগ করতে হবে সেইটা। তাহলে এখান থেকে আমরা পাই, যেহেতু ইস্পাতের কথা বলে দিছে, তাহলে ওই যে 2 × 10⁻11 প্রশ্নে দেওয়া আছে, না দেওয়া থাকলে ইস্পাতের জন্য 2 × 10⁻11 এটা ধরে নিবা সবসময়। এর মান হচ্ছে 10⁻⁻6, আর স্মল এল বাই ক্যাপিটাল এল এটা মানে দেখলাম 0.1। তাহলে কত হয়? 0.1কে 1 নিয়ে আসলে এই পাশে 10⁻⁻7, 2 × 10⁻4, তাই তো? 2 × 10⁻4। দেখো হিসাব ঠিক আছে কিনা। আমি এই যোগ বিয়োগে ভুল করি, বয়স হয়েছে তো, যোগ বিয়োগে ভুল করতে পারি। ওকে, মাইন্ডসে সব কথা আবার কয় ভাই পোল দিয়ে নে, মানে মানুষ আসলে কি চায়? মানুষ কি পোল চায়? দেখো তারপরের প্রশ্ন, পরের প্রশ্ন ছোট্ট বন্ধুরা করে ফেলো। 10 মিটার লম্বা এবং 1 মিলিমিটার ব্যাস বিশিষ্ট একটা তারকে 100 নিউটন বল দ্বারা টানা হলো, দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পাবে? স্মল এল সমান সমান হচ্ছে এফ ইন্টু ক্যাপিটাল এল এ ইন্টু ওয়াই। তো আমাদের বলছে 100 নিউটন বল দ্বারা টানা হচ্ছে, ক্যাপিটাল এল কত? 10 মিটার লম্বা, ব্যাস বিশিষ্ট বলে দিছে 1 মিলিমিটার ব্যাস বিশিষ্ট। তাহলে পাই ইন্টু 0.5 ইন্টু 10⁻³ পাই আর স্কোয়ার ইন্টু ওয়াই এর মান কত? 10 মিটার লম্বা তারকে টানা হলো, তারটির দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পাবে। আচ্ছা, এখানে সম্ভবত ওয়াই এর মান দেওয়া ছিল না, দেওয়া হচ্ছে এই ইস্পাত ধরে নিছে আর কি, মানে প্রশ্নের মধ্যে ইস্পাত এর ইয়া দেওয়া ছিল আর কি, ওই যে আগেরটা যেরকম ব্র্যাকেটে দেওয়া ছিল এটাও ব্র্যাকেটে দেওয়া ছিল কিন্তু উঠে নাই। সো তাহলে এখান থেকে স্মল এল এর ভ্যালু কত হয় দেখবা, স্মল এল এর ভ্যালু কত হয় দেখবা। ঠিক আছে, সব কিছু ঠিক আছে। এটার ভ্যালু আসে 6.4 সামথিং, 6.4 ইন্টু 10⁻³ দেখো কাটাকাটি করে কি আসে, গেল। পরের প্রবলেমে যাচ্ছি। দেখো এখানে তুমি অপশনগুলোর দিকে যদি তাকাও সবগুলোই 6.4 6.4 6.4 6.4, তাহলে জাস্ট তোমাকে 10⁻⁴ এর যে ভ্যালুটা ওইটাই মিলাইলে আসলে হয়ে যাবে, সহজ। চলো পরের প্রবলেমে যাই। এত প্রস্থচ্ছেদের একটা তারের সাথে 15 কেজি ভর ঝুলে আছে, এটা একটা ভালো অঙ্ক। আচ্ছা তোমরা নাম্বার দিতে বলছিলা, দাঁড়াও আমি একটু তোমাদের প্রতি সম্মান রেখে আমি নাম্বারগুলো দিয়ে নিই একটু। 0.1, সরি 0.1 0.2 0.3 0.4, একটু নাম্বারগুলো দিয়ে নেওয়া ভালো। হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ নাম্বার দিয়ে দিছি, ঠিক আছে। হ্যাঁ আজকে শুধু প্রবলেম সলভ করাবো এবং লাস্টে অনেক মজার মজার কিছু প্রবলেম আছে, খুবই কনসেপচুয়াল কিছু প্রবলেম আছে, সেগুলো দেখবো। এই না ক্লাস এগুলো নোট করবা কেন? ওই যে থিওরি যতটুকু লিখবো ক্লাসে জাস্ট ওইটুকু নোট করবা। এই প্রশ্ন কি তুইলা নোট করার টাইম আছে নাকি এখন? হ্যাঁ এই প্রশ্ন এই তুলে তুলে অপশন নোট করছো, খবরদার এই কাজ করো না। এগুলা স্লাইডেই থাকবে, এগুলা জাস্ট তুমি যেগুলা থিওরি আকারে লেখা হয়েছে আগের ক্লাসগুলোতে থিওরিগুলো অবশ্যই লিখে রেখো,
কারণ ওইগুলো দেখা যায় থিওরিগুলো ধরো সবগুলো প্রশ্ন ঘাটাঘাটি করে যেই থিওরিগুলো লাগবে সেই থিওরিগুলো ওখানে দেওয়া আছে। তো এটার জন্য থিওরিগুলো একবার পরীক্ষার আগে দেখে গেলে দেখবা যে সব টাইপের কনসেপ্টই কমন পাচ্ছ। কিন্তু প্র্যাকটিসের জন্য এগুলো কেন আবার তুলতে যাবা খালি খালি? হ্যাঁ, ওকে, হ্যাঁ, তাহলে দেখো 2 মিলিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের একটা তারের সাথে 15 কেজি ভর ঝুলে আছে। ভর ঝুলানো অবস্থায় তারের দৈর্ঘ্য বলে দিচ্ছে 4 মিটার। তার মানে বলো তো এইটা কি আমাদের তারের প্রকৃত দৈর্ঘ্য? বলো তো, এই 4 মিটার যেটা, এটা কি আমাদের তারের প্রকৃত দৈর্ঘ্য? বলো না। 4 মিটার যেটা, এটা দেখো ঝুলানো অবস্থায়, ভর ঝুলানো অবস্থায়। তাহলে ভাই নর্মালি দেখা যেত একটা তার হয়তো এরকম অবস্থায় আছে, কিন্তু আমরা যখন ভর ঝুলাইছি, আমরা যখন এখানে ভর ঝুলিয়েছি, তখন দেখা যায় ভর ঝুলানোর পরে দেখা যায় তারের দৈর্ঘ্য তো বৃদ্ধি পাবে। এই ভর ঝুলালে কি হবে? তারের দৈর্ঘ্য বৃদ্ধি পাবে না? তাহলে ভর ঝুলালে যদি তারের দৈর্ঘ্য বৃদ্ধি পায়, এইটা টোটাল যে দৈর্ঘ্যটা সেটা হলো ক্যাপিটাল এল প্লাস স্মল এল সমান দেওয়া আছে 4 মিটার। এটুকু বুঝলে অঙ্ক শেষ। তাহলে এইখানে 4 যেটা দেওয়া আছে ক্যাপিটাল এল প্লাস স্মল এল, এইটা সমান সমান দেওয়া আছে 4। তাহলে স্মল এল সমান সমান কত? 4 মাইনাস ক্যাপিটাল এল। ভালো কথা। এখন আমাদের ইয়ং এর গুণাঙ্ক দেওয়া আছে, বলছে কতটুকু ভর সরিয়ে নিলে তারের দৈর্ঘ্য কি পরিমাণ সংকুচিত হবে। তাইলে কি আমাদের স্মল এল এর ভ্যালুটাই বের করতে হবে না? তাহলে স্মল এল সমান সমান কি লেখা যায়? এফ ইন্টু ক্যাপিটাল এল এ ইন্টু ওয়াই। তাহলে স্বাভাবিকভাবেই যেহেতু স্মল এল বের করতে বলছে, তাহলে আমরা এই ক্যাপিটাল এলটাকে সরাই স্মল এল এর সাহায্যে প্রকাশ করব, কারণ আমাদের স্মল এলটা তো বের করতে হবে। তাহলে ক্যাপিটাল এল কে যদি সরাই তাহলে 4 মাইনাস স্মল এল আসে। এফ এর মান দেওয়া আছে 15 কেজি, মানে 15 ইন্টু 9.8 দেওয়া আছে, ইন্টু ক্যাপিটাল এল মানে হচ্ছে 4 মাইনাস স্মল এল, ডিভাইডেড বাই এ মানে হলো 2 মিলিমিটার স্কোয়ার, তো 10 টু দি পাওয়ার মাইনাস 6 আমি যদি ভুল না করে থাকি, 2 মিলিমিটার স্কোয়ার ইন্টু হচ্ছে ওয়াই এর মান কত? 1.3 ইন্টু 10 টু দি পাওয়ার 10, 1.3 ইন্টু 10 টু দি পাওয়ার 10। তাহলে এখান থেকে হিসাব করবা 2 ইন্টু 1.3 মানে কত? 13 দুগুণে 26, তাহলে 2.6 ইন্টু 10 টু দি পাওয়ার 4 হবে। আর উপরে কত আসছে? এটাকে যদি 10 কাছাকাছি ধরে নাও, তাহলে এখানে আসে 150, 150 ইন্টু 4 600, 600 মাইনাস তোমার হলো 150 এল, 150 স্মল এল। ওকে, তাহলে আমরা যদি স্মল এলটা কমন নেই তাহলে আসে 2.6 ইন্টু 10 টু দি পাওয়ার 4 প্লাস 150 ইজ ইকুয়ালস টু 600। তাহলে এল এর ভ্যালু কত হবে দেখবা, 600 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 1000, 4 মানে 10,000। তাহলে 2.6কে 10,000 দিয়ে গুণ করলে 26,000 হয়। তাহলে 26,150। এটা হিসাব করে দেখবা কত হয়। 60 ডিভাইডেড বাই 2615, এটার ভ্যালু 0.0225 এরকম টাইপের কিছু একটা আসবে দেখবা, 0.0225 এরকম টাইপের কিছু একটা আসবে। ঠিক আছে, ওকে, এটার কাছাকাছি কিছু একটা আসবে আর কি। দেখো গেল, চলো পরেরটা দেখে ফেলি। আশা করি আমার হিসাব নিকাশে ভুল হয় নাই। আচ্ছা, ক্যালকুলেশন এটা এই সমীকরণ লেখা পর্যন্ত বুঝো না এরকম কয়জন আছো? এটা বাদ দাও, এটা বাদ, এটা আলাপ পরে। এই সমীকরণ না বোঝার কি আছে বলো তো? সমীকরণ কাদের মাথায় ঢোকে নাই? এই সমীকরণ যে লিখছি এইটাতে কারো কোনো প্রবলেম আছে? ক্যালকুলেশন পরে, ক্যালকুলেশন ওগুলা তোমার যত তুমি টাইম দিবা ক্যালকুলেশনের উপরে তত আস্তে আস্তে স্কিলড হবা। এইটা ক্লাসে দেখানোর জিনিস না, ক্যালকুলেশন তোমাকে প্র্যাকটিস করে 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 ওইটাতে হেফজো হইতে হবে। এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? নাই? ভেরি গুড, ভেরি গুড। সো দেখো শোনো, ক্যালকুলেশন বেশি দেখাইতে গেলে আমি আর ম্যাথের কনসেপ্টের দিকে বেশি যাইতে পারবো না। সো আমার আজকে যে টার্গেট আছে কয়েকটা স্পেশাল কনসেপ্ট নিয়ে আলোচনা করব, দেখবা যে শুধু শুধু ক্লাস লেন্দি হয়ে যাবে। সো ক্যালকুলেশন নিয়ে তো অলরেডি এর আগের সবগুলা ক্লাসেই প্রত্যেকটাতেই ক্যালকুলেশন ধরে ধরে করাইছি। তো এই পার্টগুলো এখন নিজেদের পারতে হবে ভাই। এইগুলা নিজেরা যত মানে প্র্যাকটিস করবা তত আস্তে আস্তে এগুলাই ফাস্ট হবা। তো এগুলো আসলে ধরে ধরে দেখানোর জিনিস না, জাস্ট তুমি দেখো যে এইখানে আমরা যে সমীকরণগুলো লিখছি, সমীকরণে কেন এগুলা বসছে এই পার্টগুলো বুঝছো কিনা, তারপর ক্যালকুলেশনের পার্টটা নিজেরা কভার করে ফেলতে পারবা, এইটুকু বিশ্বাস নিজের ওপর রাখতে হবে। ওকে, সো এখানে আমরা কি করলাম, এই এলগুলাকে একপাশে নিয়ে আসলাম এবং তারপরে এখান থেকে আমরা এই যে 2.6
2 ইন্টু 1.3 তো 13কে 2 দিয়ে গুণ করলে কত 26, তাহলে 2.6 ইন্টু এখানে 10⁻10 এখানে 10⁻6, তাহলে এই দুইটা হিসাব করলে কত হয় 10⁻4 হয়। এই লাইনটা বুঝছি। এখানে 9.8 এর জায়গায় ভাইয়া 10 ধরছি, 10 হিসাব করে দেখি না, কারণ সবগুলোই তো আমাদের পয়েন্টে একই ভ্যালুতে দেওয়া আছে। তাহলে এখানে 15 ইন্টু 10 তার মানে হচ্ছে 150, 150কে 4 দিয়ে গুণ করলাম তাহলে হচ্ছে তোমার 600, এখানে 600 লিখলাম, 150 এল আসলো এই পাশে। তাহলে এখান থেকে দেখো এই 2.6 ইন্টু 10⁻4 কে এল দিয়ে গুণ দিছি, তারপর 150 এল, এখানেও তো এল আছে, এটাকে ডান পাশে নিয়ে আসছি, তাহলে এল কমন নেওয়ার পর এই লাইনটা লিখে ফেলছি, বুঝছো? দেখো তারপরে আমরা এখানে এই যে 26, 15 আর এটা 60, তাহলে ভাই দেখো তো যদি ভাগ করতে যাই একদম নর্মাল ভাগে যাই, দেখো 2615কে 60 দিয়ে ভাগ, মানে 60কে 2615 দিয়ে ভাগ করতে হবে। একটু দেখো বলো তো, এখানে প্রথমে আমাকে কি নিয়ে আসতে হবে, একটা দশমিক আনতে হবে না? তাহলে দশমিক নিয়ে আসলে এখানে একটা শূন্য চলে আসবে, তারপরে তাও কি এখানে ভাগ যাবে? যাবে না। তাহলে 6000 বানানোর জন্য কি আবার একটা শূন্য লাগবে? তাহলে এখানে এই যে 6000, তাহলে 2615, এটা 1 দিয়ে যাবে না, 2 দিয়ে যাইতে হবে, 0.02। আর কি হিসাব করা দরকার আছে? আমার অপশনগুলোর দিকে তাকাও, আর কি হিসাব করা দরকার আছে? এইটা হবে না, দশমিকের পরে 0.2 চলে আসছে, তাহলে এটাও হবে না, তাহলে একমাত্র অপশন কি বি হবে। সো এইগুলা কিন্তু নিজেদের প্র্যাকটিস করে 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 আয়ত্তে নিয়ে আসতে হবে, অপশনের সাথে দেখে। কখনো এই যে আমরা এটাও দেখাইছি যে 10-এর পাওয়ার হিসাব করে দেখো তাইলেও হয়, বা কখনো হচ্ছে 9.8টাকে 10 ধরে ক্যালকুলেশন করে কাছাকাছি যে রেজাল্ট আসে সেটা ধরেও হয়। বুঝতে পারছো? এল এর মানটা আরেকবার বুঝান। আচ্ছা দেখো, সো এইখানে আমাদের প্রথমে একটা ক্যাপিটাল এল ছিল, এটাই তো আমাদের প্রকৃত দৈর্ঘ্য। সো ভর যখন আমি এখানে যুক্ত করব তখন কি দৈর্ঘ্য বাড়বে না? সো এখানে বলছে ভর ঝুলানো অবস্থায় তারের দৈর্ঘ্য 4 মিটার, তার মানে কি? তার মানে ভর ঝুলানোর পরে যখন দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে, দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়ার পরে এই পুরা বাহুটার মান হয়ে গেছে 4 মিটার, তাহলে 4 মিটার সমান কি এল প্লাস ক্যাপিটাল এল না? এবার আমি হিসাব করতে বলছে আমাকে স্মল এল, তাহলে আমি সমীকরণের মধ্যে ক্যাপিটাল এল যেহেতু দেওয়া নাই, তাহলে এটা রেখে লাভ আছে? লাভ নাই, কারণ আমার তো বের করতে হবে স্মল এল। তাহলে আমি এটাকে সরানোর চেষ্টা করব, তাহলে এল সমান সমান 4 মাইনাস স্মল এল দিয়ে তারপর নর্মাল ক্যালকুলেশন করলাম। বুঝেছো? ক্লিয়ার সবাই? ডান ডানা ডান ডান। ওকে, এটা কি কেমিস্ট্রি ক্লাস? না, এটা বায়োলজি। ওকে, একটা সম্পূর্ণ দৃঢ় বস্তুর আয়তন গুণাঙ্ক বলো। আয়তন গুণাঙ্ক কি হবে? এটা পড়াইছি, থিওরিতে পড়াইছি, বলতে হবে। আয়তন গুণাঙ্ক কত? আয়তন গুণাঙ্ক বি সমান সমান আমরা কি জানি? আমাদের পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি। তাহলে বিকৃতি হচ্ছে চেঞ্জ ডিভাইডেড বাই আদি আয়তন। তাহলে বলো তো সম্পূর্ণ দৃঢ় বস্তু এটাকে কি কোনোভাবে চাপাচাপি করা যায়? কোনোভাবে ওটাকে সংকুচিত করা যায়? যায় না। সো তাহলে পি ইন্টু ভি ডিভাইডেড বাই স্মল ভি, এটার মান কত? কোনো রকম সংকোচন করা যায় না, তাহলে 0। আয়তনে কোনো পরিবর্তনই হয় না দৃঢ় বস্তু হলে, তাহলে সামথিং বাই 0 মানে হচ্ছে অসীম। সি হচ্ছে হয়ে যাবে। সাব্বাস, ভেরি গুড, ভেরি গুড। তারপরে কি বললো? 300 সেন্টিমিটার কিউব পারদের উপর কি পরিমাণ চাপ প্রয়োগ করলে এর আয়তন 270 সেন্টিমিটার কিউব হবে? পারদের আয়তন গুণাঙ্ক দেওয়া আছে 2.6 ইন্টু 10⁻10। তাইলে ভাইয়া দেখো আমরা কি জানি? আয়তন গুণাঙ্ক সমান সমান পি ইন্টু ক্যাপিটাল ভি ডিভাইডেড বাই আদি আয়তন, ডিভাইডেড বাই আয়তনের পরিবর্তন। সো আমাদের ভাইয়া কি পরিমাণ চাপ প্রয়োগ করতে হবে এটা বের করতে হবে। সো পি সমান সমান বি ইন্টু আয়তনের পরিবর্তন ডিভাইডেড বাই আদি আয়তন। তাহলে বি এর মান কত দেওয়া আছে? আয়তন গুণাঙ্ক কত দেওয়া আছে? 2.6 ইন্টু 10⁻10 ইন্টু দেখো তো স্মল ভি মানে আয়তনের চেঞ্জ। কে বলতে পারবে আয়তনের চেঞ্জ কত? 300 থেকে 270 হয়েছে ভাইয়া, 300 থেকে 270 হয়েছে। তাহলে 300 মাইনাস 270, এটাই কিন্তু আয়তনের চেঞ্জ। সেটা কত? 30। তাহলে 30 সেন্টিমিটার কিউব। তাইলে ভাইয়া এই ভি গেল 30 সেন্টিমিটার কিউব, এটাকে কি মিটার কিউবে ভাঙানোর দরকার আছে? না, কারণ আমাদের এই আয়তনও যে এককে, এই আয়তনও সেই এককে রাখতে হবে। তো আমাদের দুইটাই যেহেতু সেন্টিমিটার কিউব এককে আছে, তাহলে আমাদের আর ভাঙানোর দরকার নাই। তাহলে এটা কাটাকাটি হয়ে গেল। তাহলে 2.6 ডিভাইডেড বাই 3 10⁻10 নিয়ে কিছু আছে নাকি? আচ্ছা দুইটা আছে দেখতে পাচ্ছি, একটা 2.6 একটা 2.4। এই তো ভেজাল, এই তো ভেজাল। তাইলে আমাদের হলো 10⁻10 হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই।
জাস্ট 2.6 কে 3 দিয়ে ভাগ দিতে হবে। ও কি করতেছি আমি, সি 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 সি। এই তোমরা জেনে অবাক হবে, তোমরা জেনে অবাক হবে, আজকে হয়তো জীবনে প্রথমবারের মতন এটা দেখবে যে 30 আর 300 কাটাকাটি করলে জানো 10 হয়। অবাক করা একটা তথ্য দিলাম না তোমাদেরকে। সো 2.6 কে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে 0.26 হচ্ছে। 0.26 ইন্টু 10 টু দি পাওয়ার 11। তো ভাইয়া এইখানে আমাদের 2.6 ইন্টু 10 টু দি পাওয়ার 11 কোথা থেকে আসলো? 11 কোথা থেকে আসলো? না ঠিক আছে, তাহলে 2.6 ইন্টু 10 টু দি পাওয়ার 9, 10 টু দি পাওয়ার 10, 2.6 ইন্টু 10 টু দি পাওয়ার আছে এটা আদৌ? 2 পয়েন্ট, আরে প্রথমটাই তো, সাব্বাস সাব্বাস, তাহলে এ হচ্ছে আনসার, তাই তো? এ তো আনসার, হ্যাঁ? এ না বি? 2.6 ইন্টু 10 টু দি পাওয়ার 10, ও 10 টু দি পাওয়ার 9 কেন? 2.6, ও এটা 11, আয় হায়, ছি 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 ছি, এখানে 10 আছে, আমি কেন এটা 11 লিখেছি? কেন আমি এটা 11 লিখেছি? তোমরাও অনেকে 11 দেখেছো, কিন্তু না, তোমাদের চোখে সমস্যা, এটা 10 হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে 10 থেকে 1 বাদ দিলে এটা হয় 9। তোমরা অনেকেই জানো না, আজকে প্রথমবারের মতো জানলে 10 থেকে 1 বাদ দিলে 9 হয়। এতদিন তোমরা জানতে যে 10 থেকে 9 বাদ দিলে 11 হয়। সো আজকে 10 থেকে 1 বাদ দিয়ে 9। এগুলা ব্যক্তিগত ত্রুটি, এগুলা ধরতে হয় না, ঠিক আছে? আমি 10 ছিল, এটা 11 ধরে ম্যাথ করে ফেলছিলাম, তো এই কারণে হয়েছে, বয়স হয়ে গেছে, এটা বয়সের দোষ। এগুলা তোমার তো বয়স কম, তো তোমরা দেখবা যে এগুলা আসলে একদম এক তুড়ি মেরে করে ফেলতে পারতেছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, এই যে একজন বলছে ভাই নিচের 10 দিয়ে উপরে 10 দিয়ে ভাগ দিলে, দেখো এই যে এক একজনের শর্টকাট করার বা এক একজনের এই যে ক্যালকুলেশনের যে এই এফিসিয়েন্সি, এটা দেখবা প্র্যাকটিস করতে করতে তুমি নিজেই বুঝে গেছো যে কোন সময়টাতে কি করলে প্রসেসটা তাড়াতাড়ি হবে। তো এটার জন্যই আসলে প্র্যাকটিসটা করতে বলা হয়, তা না হলে তো ম্যাথের সূত্র যেগুলো আছে, ফিজিক্সের যে সূত্রগুলো আছে, এগুলো তো সহজ, এগুলো তো সহজ। আচ্ছা, পায়ের মান কত ধরে ক্যালকুলেশন করবা? যদি দেখো যে আমাদের কখনো সমীকরণের মধ্যে 7-এর কোনো গুণিতক আছে বা 22-এর কোনো গুণিতক আছে, তাহলে 22/7 ধরে করে ফেলবা পায়ের ক্ষেত্রে। আর যদি না থাকে তাহলে 3.1416, তো নর্মালি দেখবা যে ওই ক্যালকুলেশনের মধ্যে 6.26 এরকম টাইপের একটা ডেটা থাকে, থাকলে ভালো, না থাকলে অসুবিধা নাই। কিন্তু 3.14 যদি কোনো উপায় না পাও তাহলে 3 ধরে হিসাব করবা, ঠিক আছে? 3 ধরে হিসাব করবা, ঠিক আছে? ভাই ইচ্ছা করে ভুল করছেন আমাদের শিখাতে। এই যে হাম্বা রিটার্নস, আকিকা করে মানুষ কেন একজনের নাম হাম্বা রিটার্নস রাখবে আমি জানি না, আমি দুঃখিত, কিন্তু এটা এটা আমার কাছে আমি বুঝলাম না, একদম সার্টিফিকেট নিয়ে আসছেন, নাম লেখা আছে হাম্বা রিটার্নস, এটা কি ভাই? মানে এটা 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 কিছু হইলো? ওর ওর বন্ধুরা ওকে কি বলে ডাকবে? এই হাম্বা এদিকাই, তো স্যার যখন পড়া ধরবে, এই হাম্বা পড়া বল, এরকম করে নাম ডাকে, মানে কি হাম্বা রিটার্নস? যাই হোক, ভালো কথা বলছিল, কিন্তু নামের জন্য আসলে ওর যেই বৈশিষ্ট্য, যেই যেই ভালো প্রশ্নটা করছে, যে ভালো উত্তরটা দিছে, সেটা আসলে আমি আর দেখতে পারলাম না। কি বলছে? আচ্ছা ভাই ইচ্ছা করে ভুল করছে জার্মানে শিখাইতে। ঠিক বলেছো তুমি, একেবারে ঠিক বলেছো, ঠিক আছে, একেবারে ঠিক বলেছো। ওকে, সো দেখো কি বললো, কত চাপে 1000 ঘন সেন্টিমিটার পারদের 2 ঘন সেন্টিমিটার সংকোচন হবে? এই ছেলে মেয়েরা, কত চাপে পি বের করতে বলেছে, তাহলে পি সমান কি ছিল? এই যে বি সমান সমান পি ইন্টু ক্যাপিটাল ভি ডিভাইডেড বাই স্মল ভি। তাইলে আমাদের বলছে কত চাপে, অর্থাৎ পি বের করতে হবে। পি সমান সমান, এই একদম আগের অঙ্ক, দূর কি করতেছি এগুলা, ছি 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 ছি। আয়তন গুণাঙ্ক দেওয়া আছে 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার 10, ছি 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 ছি। এবং স্মল ভি যেটা, দেখো তো কতটুকু সংকোচন হয়েছে, 2 ঘন সেন্টিমিটার, আর আগে কত ছিল? 1000 ঘন সেন্টিমিটার, মানে 10 কিউব ছিল। সো অনেকেই জানো না, আড়াইকে 2 দিয়ে গুণ করলে 5 হয়। তাহলে 5 ইন্টু আমাদের হচ্ছে 10 টু দি পাওয়ার 7, আছে নাকি এরকম কেউ? আরে আছে আছে, আরে ভাই উত্তর মিলে গেলে যা খুশি লাগে, আনবিলিভেবল। ওকে, সহজ, এই এগুলো একই অঙ্ক পারবা। আয়তন প্রসারণ গুণাঙ্ক দেওয়া আছে, পানির আয়তন এত পরিবর্তন করতে, এই পরিবর্তন মানে কি? স্মল ভি বাই ক্যাপিটাল ভি সমান সমান 0.1%, পার্সেন্ট মানে 100 দিয়ে ভাগ, তার মানে 0.1 ইন্টু 10 টু দি পাওয়ার -2, এটা হচ্ছে আমাদের স্মল ভি ভি বাই ক্যাপিটাল ভিটা। তাহলে আমাদের কত চাপের প্রয়োজন এটা আশা করি বের করে ফেলতে পারবা। একই অঙ্ক, জাস্ট স্মল ভি বাই ক্যাপিটাল ভিটা বুঝলেই হলো। গ্যাসের আয়তন গুণাঙ্ক দেওয়া আছে, আয়তন 10% কমাতে, তার মানে কি? স্মল ভি বাই ক্যাপিটাল ভি এটা সমান সমান 10%। এই বুঝছো তো, প্রত্যেকটা অঙ্কই দেখানো হয়ে যাচ্ছে।
সো এইগুলো আসলে একই টাইপের অঙ্ক, পারবা, একই প্রশ্ন। দেখো প্রত্যেকটাই বলছে চাপ কত প্রয়োগ করতে হবে। নিচের কোনটা সঠিক বলবো না, কি করবেন, নিচের কোনটা সঠিক বলো, এখানে কোনটা সঠিক? ইউ মানে মোট শক্তি, এটা বলে দেওয়া উচিত, অনেক আগের প্রশ্ন তো, অনেক আগের প্রশ্ন, মানে তোমরা তখনও জন্মাওনি মনে হয়, 12-13 সালে আমি যখন বড় মানে ইয়া ছিলাম, অনেক বয়স্ক ছিলাম, ওই সময় যখন আমি পরীক্ষা দিব সেই সময়টাকারটা, সেই সময়কার প্রশ্ন, তোমরা জন্ম নেও না এই সময় অনেকে। ইউ সমান সমান ইউ এ এল স্কোয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল এল। ইউ মানে সঞ্চিত শক্তি বোঝাচ্ছে। বলো তো সঞ্চিত শক্তি সমান কোনটা ছিল? সঞ্চিত শক্তি সমান সমান ছিল হাফ ইন্টু এফ এল, হাফ ইন্টু এফ এল। তো এখানে এফ তো নাই কোথাও, এফ মানে কি লেখা যায় বলো? ওয়াই এ স্মল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল ইন্টু এল। তাহলে এখান থেকে ওয়াই এ স্মল এল স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু ক্যাপিটাল এল। ঠিক আছে, ঠিক আছে, বি তাহলে আনসার। ঠিক আছে, হ্যাঁ এই তোমরা এ দেখাচ্ছ কেন? হ্যাঁ এ দেখাচ্ছ কেন? হাই হাই, এ কেন হবে? হাফ ইন্টু এফ ইন্টু এল ছিল না, বলো। হ্যাঁ বি দেখাইছি, বি ঠিক আছে, গুড। আচ্ছা প্রশ্নের টেক্সট ফরম্যাট আর একটু বড় করবো, ঠিক আছে ভাই, ঠিক আছে, ওকে ওকে। ভাই আগেরটা তো ঘন সেন্টিমিটার ছিল আর উত্তরে নিউটন পার মিটার স্কোয়ার ছিল। আচ্ছা ভালো কথা বলছো। দেখো তো ভাইয়া, আমাদের এখানে যাই থাকুক, যখন আমরা স্মল ভি বাই ক্যাপিটাল ভি বলছি, কোন প্রশ্নের কথা বলছো? এইটা কি, একটু দাঁড়াও দেখি তো, এই যে দেখো, এই যে বলছো না ঘন সেন্টিমিটার, তো ভাইয়া এখানে তো নিউটন পার মিটার স্কোয়ারে আছে, তাহলে কি মিটারে নেওয়া লাগবে কিনা? না, তুমি দেখো এইটা কি, যেই একক, এইটার যে একক, এইটার যে একক, এইটা কি একই একক না? তুমি মিটার কিউব নিলে এই মিটার কিউব, এই মিটার কিউব নেওয়া লাগবে, কাটাকাটি হয়ে যাবে। এটা সেন্টিমিটার কিউবে নিলে এটাও সেন্টিমিটার কিউব নেওয়া লাগবে, কাটাকাটি হয়ে যাবে। অর্থাৎ পিটা কিন্তু শুধুমাত্র বি এর যে একক, এই নিউটন পার মিটার স্কোয়ার সেই অনুযায়ী বসছে। বুঝতে পারছো? এগুলো খেয়াল রাখবা, খালি খালি এইগুলা এসআই এককে নেওয়া লাগতে গিয়ে কিন্তু আবার অনেক ক্যালকুলেশন বেড়ে যাবে। খালি খালি এই কাজ করতে যাবে না, দেখবা যে আমাদের আসলেই একক সেম রাখলে অসুবিধা হয় কিনা। সো একক সেম রাখলে অসুবিধা হচ্ছে না, এটা সেন্টিমিটার কিউব, এটাও সেন্টিমিটার কিউব, কাটাকাটি হয়ে তো এটার অস্তিত্বই থাকছে না, তাহলে এটাকে মিটার কিউবে নিয়ে আবার কাটাকাটি করে লাভ আছে কোনো? লাভ নাই। বুঝতে পারছো? বলো 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 বলো। ঠিক আছে, ও নাম্বার, আহা আমি নাম্বার দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ না, কি ব্যাপার? এই যে নাম্বার যে দিচ্ছি তোমরা দেখতেছো না কেন? এটা 5 নাম্বার, এটা 6 নাম্বার, এগুলো লিখে রাখছি তো 7 নাম্বার। তোমরা অনেকেই ভাবতে পারো যে আমি এখন লিখতেছি, না এগুলো এখানেই লেখা আছে। 8, এটা 9 নাম্বার, এটা 10 নাম্বার, তারপরে এটা 11 নাম্বার। দেখো একটি তার প্রসারণের ফলে একক আয়তনে কৃত কাজ কত? একক আয়তনে কৃত কাজ হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। ঠিক আছে, হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। ঠিক আছে, সবার চোখ খারাপ হয়ে গেছে, আসলে কালো কলম দিয়ে লিখছিলাম তো এই জন্য দেখা যায় নাই, আসলে সরি, এরপরের থেকে আমি সাদা কলম দিয়ে লিখবো। যাও, যদি পীড়ন পি হয়, এটা ভালো প্রশ্ন, এই ভালো প্রশ্ন, যদি পীড়ন পি হয় এবং ওয়াই কোন তারের উপাদানের ইয়ং এর গুণাঙ্ক হয়, তবে তারের প্রতি একক আয়তনে সঞ্চিত শক্তি কত? সো এটা কত নাম্বার? হে এটা কত নাম্বার? 12 নাম্বার। এই নাম্বার দেওয়া তো বিশাল ভেজাল একটা, হ্যাঁ এই কাজ মানুষ করে? বলো, বারবার প্রশ্নের মধ্যে নাম্বার দেওয়া, গুইন্না গুইন্না ম্যাথ করানো। ওকে এসে দেখো, না এটা অবশ্য সুবিধা হয় তোমাদের জন্য, আমি জানি। যদি পীড়ন হয় পি এবং ওয়াই কোন তারের উপাদানের ইয়ং এর গুণাঙ্ক হয়, তবে তারের প্রতি একক আয়তনে সঞ্চিত শক্তি কত? ভাইয়া একক আয়তনে সঞ্চিত শক্তি কত ছিল? হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি, হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। তো ভাইয়া হাফ ইন্টু পীড়নের মান দেওয়া আছে পি, বিকৃতি তো দেওয়া নাই, কিন্তু আমরা কি জানি পীড়ন সমান সমান ইয়ং এর গুণাঙ্ক ইন্টু বিকৃতি না, ইন্টু বিকৃতি না। সুতরাং বিকৃতি মানে কি হবে বলো? বিকৃতি সমান সমান কি হবে? পি বাই ওয়াই হবে। তাহলে এখানে পি বাই ওয়াই লিখলে কি থাকে, সরি এইটা স্মল ওয়াই লেখাটা ঠিক না, ক্যাপিটাল ওয়াই লিখলাম, যদিও পরীক্ষার মধ্যে কোনো সমস্যা নাই, কারণ পরীক্ষায় তো তুমি এটা অবজেক্টিভ আসবে। সো পি স্কোয়ার ডিভাইডেড বাই 2y কোথায় আছে? বিতে আছে, বিতে আছে, ঠিক আছে। আচ্ছা কি ব্যাপার, তোমরা আমার আগে উত্তর দিয়ে দিচ্ছ, এগুলো কিন্তু বেয়াদবি, টিচারের আগে উত্তর দিতে হয় না কখনো, ছি এগুলো কখনো করবা না। ঠিক আছে, ওকে। সো চলো পরের প্রবলেমে চলে যাই। এই কঠিন লাগতেছে অঙ্কগুলা? বলো তো ভাইয়া, অঙ্কগুলা কি কঠিন লাগছে? এটা লেখছে ভাই মাফ করে দিয়েন। বলো ইজি না? সো এই চ্যাপ্টারটা আসলে পুরাটাই কিন্তু ইজি, অনেক সহজ, অনেক অনেক সহজ। ঠিক আছে, ওকে। হ্যাঁ দেখো,
তারপরের প্রশ্ন, রাজশাহী ইউনিভার্সিটিতে আসছিল, ওই সময় বিশ্বাস করো ক্যালকুলেটর ছিল, যাই হোক দেখি কি আসছে। 200 সেন্টিমিটার লম্বা এবং 1 মিলিমিটার স্কয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট ইস্পাতের তারের দৈর্ঘ্য 1 মিলিমিটার বৃদ্ধি করতে প্রয়োজনীয় কাজের পরিমাণ কত নির্ণয় করো। প্রয়োজনীয় কাজের পরিমাণ কত নির্ণয় করতে বলছে। তাহলে দেখো তো আমাদের কাজ সমান সমান কি হয়, কাজ সমান সমান হচ্ছে হাফ ইন্টু এফ ইন্টু কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি সেটা। এখন এফ তো সরাসরি দেওয়া নাই, তাহলে কি করব, ওয়াই ইন্টু এ ইন্টু স্মল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল ইন্টু এল করতে হবে। তো ভাইয়া হাফ ইন্টু ওয়াই মানে কত ভাইয়া, 2 ইন্টু 10⁻11। এটা দেখলে খুব ভালো লাগে আমার কাছে, 2 ইন্টু 10⁻11। এ কত, 1 মিলিমিটার স্কোয়ার না, তাইলে 10⁻⁻6 এত মিটার স্কোয়ার ইন্টু স্মল এল কত ছিল ভাইয়া, 1 মিলিমিটার দৈর্ঘ্য বৃদ্ধি করতে হবে। 1 মিলিমিটার মানে 10⁻³ এর ওপরে একটা স্কোয়ার দিয়ে দিলাম, বুঝছো? কারণ 1 মিলিমিটার মানে ওই যে 10⁻³ যেহেতু এল দুইটা আসছে তাই স্কোয়ার দিয়ে দিলাম। ক্যাপিটাল এল কত ছিল, 200 সেন্টিমিটার। বিশ্বাস করো আর নাই করো, 200 সেন্টিমিটার মানে হচ্ছে 2 মিটার। তাইলে এখান থেকে আসলে দেখতে পাচ্ছি আমার কি ঠিক আছে সব হিসাব নিকাশ, যাই হোক দেখা যাক কি হয়। সো এখান থেকে দেখো 2 2 কাটাকাটি চলে যাচ্ছে, তারপরে এখানে 10⁻11 ইন্টু 10⁻⁻6 ইন্টু 10⁻3 দুগুণে 6 হয়। অনেকেই জানো না, আজকে প্রথমবারের মতো জানলে আমাকে ধন্যবাদ দিও। সো এখানে 10⁻11 আর উপরে আসতেছে 10⁻12, তাহলে কত, 10⁻1 না? তাহলে এটা কি 1/20 আসতেছে নাকি, দেখো তো। 1/20 মানে কত, এই 1/20 মানে কত, আমাদের হচ্ছে 0.05, তাহলে 0.05, তাহলে 1/20। ঠিক আছে, আমি কি হিসাব নিকাশ ঠিক করছি? যদি ভুল হয় তাহলে দোষটা তোমাদের, বুঝছো? হ্যাঁ 0.05, আর যদি সঠিক হয় তাহলে এটা আমার ক্রেডিট। স্যার দেখেন সবাই আগে অ্যান্সার দিল, এগুলো আসলে ছি ছি ছি, এগুলো করা উচিত না। ঠিক আছে, সহজ। আচ্ছা প্রশ্নের নাম্বার আমি দেইনি, কে বললো তোমাকে? হ্যাঁ 13 নাম্বার, ওকে। পরে 14 নাম্বার, 14 নাম্বার পয়সনের অনুপাত, এটা কত? এই যে এটা পেঁচায় যায় কিন্তু, দৈর্ঘ্য বিকৃতি বাই পার্শ্ব বিকৃতি না পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি? আরে তুখোর বলামান, পার্শ্ব বাই দৈর্ঘ্য, তাই না? এ হচ্ছে এটার উত্তর। ভেরি গুড, ভেরি গুড। ঠিক আছে, তারপরে 15 নাম্বার প্রশ্ন। ভালো একটা পেইনের মধ্যে পড়ছি তো নাম্বার দেওয়া নিয়ে। পয়সনের অনুপাতের মাত্রা কোনটি? বলো মাত্রা কোনটি, বলো মাত্রা কোনটি? পয়সনের অনুপাত বুঝছো কিন্তু, গুড, ডি, তাই না? কারণ কি, কোনোটাই নয়, কারণ উপরেও একটা বিকৃতি নিচেও একটা বিকৃতি, বিকৃতি বিকৃতি কাটাকাটি, আর বিকৃতি নিজেরই তো কোনো মাত্রা নাই, সো কাটা গেলেও কি না গেলেও কি, সো কোনোটিই নয় হবে উত্তর। ভেরি গুড। তারপরেরটা, এটা হচ্ছে দাঁড়াও 16 নাম্বার প্রশ্ন। 16 নাম্বার প্রশ্ন, পয়সনের অনুপাত এর ক্ষেত্রে নিম্নের কোন সমীকরণটি সঠিক? একবার দেখো, একবার চাইও, এই যে কতগুলা জায়গায় প্রশ্নটা আসছে, কতগুলা জায়গায়। তোমার তো আমার মনে হয় উত্তর মুখস্থ না করে এই নিচের লাইনটা মুখস্থ করা উচিত, যে কতগুলা জায়গায় প্রশ্ন আসছে। পয়সনের অনুপাত সিগমার ক্ষেত্রে কোন সমীকরণটি সঠিক? এই যে এটা পেঁচায় যাবে, বেশিরভাগ এটা দাগায় আসবা, আমি বললাম বেশিরভাগ এটা দাগায় আসবা। সো -1 থেকে হাফ, -1 থেকে হাফ, ওকে। তারপরে 17 নম্বর প্রশ্ন, আরে যন্ত্রণা হয়েছে একটা। পয়সনের অনুপাতের সর্বোচ্চ মান কত বলো? সর্বোচ্চ মানে যে 1 দাগায় আসবে সবাই, বেশিরভাগ 1 দাগায় আসবে। পরীক্ষার হলে এটা পেঁচাবেই, শিওর থাকো। এটা আমি আগের দিনও লিখে দিছিলাম কিন্তু নোটের মধ্যে লিখে দিছিলাম। ঠিক আছে, গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। চলো কত নাম্বার, 18 নাম্বার প্রশ্ন। দেখো কি বলছে, একটি তারের দৈর্ঘ্য 2 মিটার, ব্যাস এত মিটার, দৈর্ঘ্য বরাবর বল প্রয়োগের ফলে তারটির দৈর্ঘ্য 10% বৃদ্ধি পায়, পয়সনের অনুপাত এত হলে ব্যাস কতটুকু হ্রাস পাবে? ভালো প্রশ্ন, দেখো ভালো প্রশ্ন। দেখো আমরা কি জানি বলো তো, পয়সনের অনুপাত সমান সমান হচ্ছে ডেল্টা ডি বাই ডি আর ডেল্টা এল বাই এল, তাই না? সো ম্যাথ করার সময় মাইনাস টাইনাস দেওয়ার দরকার নাই, আমরা জাস্ট চেঞ্জটা হিসাব করলেই হবে। পয়সনের আমাদের কি বের করতে বলছে? ব্যাস কতটুকু হ্রাস পাবে, মানে ডেল্টা ডি কত বের করতে বলছে। সো আমরা যদি এখান থেকে একটু লিখি, তাই না, এই যে এটাকে জাস্ট উল্টাই দিলাম, ডেল্টা ডি এর সাথে ক্যাপিটাল এল আর ডি এর সাথে ডেল্টা এল বসলো, তাহলে আমাদের ডেল্টা ডিটা বের করতে হবে। সো ব্যাস কতটুকু হ্রাস পাবে, ডেল্টা ডি, এইটা সমান সমান হচ্ছে সিগমা ইন্টু ডি ইন্টু ডেল্টা এল ডিভাইডেড বাই এল। তাহলে এখান থেকে দেখো সিগমার ভ্যালু হচ্ছে 0.02,
তারপরে ক্যাপিটাল ডি যেটা, ক্যাপিটাল ডি ব্যাস দেওয়া আছে 5 মিলিমিটার। শোনো এখানে একটা বুদ্ধি দেখো, সো আমি যদি এই ক্যাপিটাল ডি কে 5 মিলিমিটার এককেই রাখি তাহলে এইখানে ডেল্টা ডিটাও কি মিলিমিটার এককেই পাবো, এবং অপশনে তাই বলছে। তাহলে আমার কি এই মিলিমিটারটাকে আবার ভাঙার দরকার আছে বলো তো? এটাকে মিটারে কনভার্ট করার দরকার আছে? নাই, কারণ আমি ডেল্টা ডিটা যেটা এটা কিন্তু মিলিমিটার এককেই চাইছে, তাহলে এটা যদি মিলিমিটার এককে থাকে তাহলে ভাঙার দরকার কি, একক ফাইনালি মিলিমিটার এককেই আসবে। এবার আসো ডেল্টা এল কত, আচ্ছা ডেল্টা এল বাই এল হচ্ছে আমাদের, আচ্ছা আচ্ছা আমি তো এখানে মনে হচ্ছে, ও না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তো ডেল্টা এল বাই ক্যাপিটাল এল এটা কিন্তু 10%, তার মানে কি 10/100 বা 0.1 লিখলেই ভালো হতো। যাই হোক, তাহলে এখান থেকে আমরা কত মিলিমিটার সেটাই কিন্তু বের করে ফেলতে পারবো। তাহলে কত আসে দেখো, 0 0 কাটাকাটি, 5 দুগুণে 10, তাহলে 0.02 মানে কত? যদি আমরা এটাকে ওই দুই পাশে নেই, 2 × 10⁻⁻, আমাদের এক ঘর দুই ঘর, 2 ডিভাইডেড বাই 2, তার মানে হচ্ছে 10⁻⁻2 মিলিমিটার। তাহলে 0.02 না, সরি 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 0.01 না? আল্লাহ দুইটা অপশন কেন, এ কি, বি আর সি তো একই রকম দেখা যাচ্ছে, হ্যাঁ বি আর সি তো একই রকম দেখা যাচ্ছে। না প্রশ্নের মধ্যে একটা জিরো এটাতে বেশি ছিল, সো যে কোনো একটা এই ক্ষেত্রে আর কি, মানে এখানে সমস্যা নেই। যদি একান্তই দেখো যে অপশন মিলে গেছে তাহলে প্রথম যে অপশনটা থাকবে সেটা দাগায় আসবা, বুঝছো? প্রথম যে অপশনটা থাকবে সেটা দাগায় আসবা, অ্যান্সার বি বা সি দুইটাই হবে। কিন্তু দাগানোর ক্ষেত্রে তো একটাই দাগাবা, দাগানোর ক্ষেত্রে কোনো দুইটা দাগায় না কিন্তু। যদি দেখো অপশন দুইটা একই রকম এবং সেই ক্ষেত্রে ওইটাই সঠিক অ্যান্সারের মধ্যে হচ্ছে, তাহলে তার মধ্যে যেইটা প্রথমে থাকবে সেটা দাগায় আসবা, ঠিক আছে? তারের দৈর্ঘ্য তো কোনো কাজে লাগলো না, এখন কাজে না লাগলে কি আমি জোর করে কাজে লাগাবো? হ্যাঁ কাজে লাগে না, এখন এটার জন্য আমি বসে থাকবো যে আচ্ছা তারের দৈর্ঘ্যটা কাজে লাগলো না, তাইলে আমার উত্তরটা যদি হয়ও তাহলে তো আসলে জিনিসটা দাগানো ঠিক হবে না। আমি তাহলে দেখি আর কোথায় এই দৈর্ঘ্যটাকে কাজে লাগানো যায়, তো এরকম বসে থাকবা তুমি, বলো? আচ্ছা এইবার আসো, মজার মজার কিছু প্রবলেম আমরা সলভ করে ফেলবো। এটা 18-19 নাম্বার। দেখো এখানে কিছু কিছু প্রবলেম থাকবে যেগুলো রিটেন স্ট্যান্ডার্ড, ওগুলো আমি এখানে করাবো না, ওগুলো একবার রিটেন ক্লাসে চলে যাবে। আর যেগুলো ধরো এমসিকিউ স্ট্যান্ডার্ড সেইগুলো আমরা করে ফেলবো। সো আমাদের বিগত বছরের যত প্রশ্ন সবগুলো কাভার্ড, সব শেষ করে ফেলছি। বিগত বছরের যা যা প্রশ্ন আসছে যে কোনো ভার্সিটিতে, তুমি বই খুলে দেখো, আমাদের যে প্র্যাকটিস শিট আছে খুলে দেখো, বা তোমাদের এই এসিএস এর যে বই আছে রম্বস প্যারালাল থেকে, ওইখান থেকে যে বইগুলো আছে ওগুলো খুলে দেখো, দেখবা সবগুলো অঙ্ক কিন্তু করানো হয়ে গেছে, ডান আলহামদুলিল্লাহ। তো এখন আমরা কয়েকটা স্পেশাল প্রবলেম দেখবো যেখানে কিছু কিছু ছোটোখাটো কনসেপ্ট আছে। তো সেইগুলোর মধ্যে যেটা বললাম, যদি দেখি রিটেন স্ট্যান্ডার্ড কোনো প্রবলেম আছে সেটা এখন করাবো না, সেটা ডিউ রিটেনের মধ্যে চলে যাবে, বুঝছো? ওকে, সেই প্রশ্নটা আসলে ভাষায় সাজাতে বড় হয়ে গেছে, কিন্তু আসলে প্রশ্নটার অঙ্ক 2-3 লাইনের হবে বড় জোর, বুঝতে পারছো? ঠিক আছে ঠিক আছে। সো দেখো এইবার আসো, কি বললো, একটা 6 মিটার লম্বা 3 মিলিমিটার স্কয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট তারের ইয়ংয়ের গুণাঙ্ক দেওয়া আছে। এরা কি কোনো নতুন প্রশ্ন? এই তো সহজ, প্রথম লাইনটা তো অনেক ইজি। তারটা একটা গ্রহে অবস্থান করছে, একটি 4 কেজি ভরের ব্লক তারের মুক্ত প্রান্তের সাথে যুক্ত, গ্রহটির অভিকর্ষ ত্বরণ পৃথিবীর 4/1 হলে তারের দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি হবে? কি অস্থির একটা প্রশ্ন। দেখো স্মল এল সমান সমান আমরা কি জানি বলো তো? এই স্মল এল সমান সমান কত, এফ ইন্টু ক্যাপিটাল এল ডিভাইডেড বাই এ ইন্টু ওয়াই লেখা যায় না? তো ভাইয়া আমাদের কাছে দেখো এফ মানে তো এমজি বসবে, কিন্তু এখানে আমাদেরকে বলছে আমরা পৃথিবীতে নাই, আমরা অন্য গ্রহে চলে গিয়েছি। সো আমরা এমন একটা গ্রহে গেছি যেখানে আমাদের অভিকর্ষ ত্বরণ পৃথিবীর 4/1 তাহলে অভিকর্ষ ত্বরণ হচ্ছে পৃথিবীর যদি জি হয় তাহলে সেটা 4/1 এবং জি এর মান 10 ধরে নিতে বলছে। কি সুখ জীবনে, হ্যাঁ? এবং ক্যাপিটাল এল মানে কত, 6 মিটার লম্বা, ভেরি গুড। এ মানে কত, 3 মিলিমিটার স্কয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তাহলে 3 × 10⁻⁻6। আর কি বলছে, ওয়াই, ওয়াই হচ্ছে 2 × 10⁻11। তাহলে এটা হিসাব করে দেখবা কত কি হয়। সো এম এর মান কত ছিল, এম এর মান দেওয়া ছিল 4 কেজি, হ্যাঁ 4 কেজি দেওয়া ছিল। তাহলে এম এর মান যদি 4 কেজি হয় তাহলে এখানে সিম্পলি 10 × 6, এই বুঝছো তো? আরে বুঝবে না মনে হয়, পোলাপানগুলা বুঝবে না মনে হয়। এম এর মানটা 4 বসাই দিব। এই দেখো পরের লাইনে আমি একটু লিখে দেই, দেখছো এই অঙ্ক কি তোমার রিটেনে আসার যোগ্য বলো? এই অঙ্কটা কি রিটেনে আসার যোগ্য তোমরা বলো? 4 ইন্টু, এই যে এম এর জায়গায় 4 বসালাম, 4 বসালে দেখো 4 আর 4 কাটাকাটি হয়ে যায়, অনেক ওয়াও না বলো? জি এর মান 10, তাহলে 10 × 6 ডিভাইডেড বাই 3 দুগুণে 6 হয়, অনেকেই জানো না। 6 × 10⁻11 থেকে 6 বাদ দিলে কত, কত হয়? 11 থেকে 6 বাদ দিলে হয় 5। কি একটা ভেজাল, হ্যাঁ? সো এখান থেকে 10⁻⁻4 একক হচ্ছে মিটার, মিটারে নিয়েছিলাম যেহেতু সবগুলোকে, তাই না? 10⁻⁻4 না, 10⁻⁻4। অযোগ্য ম্যাথ আসে,
জন্যই পারি না মাঝে মাঝে, না 10⁻⁻⁴, ঠিক আছে, ঠিক আছে। দেখো এটা কি অনেক কঠিন না? দেখো 10⁻⁻⁴ মিটার, গুড। তারপরের প্রশ্ন দেখি রিটেনে আসার যোগ্য কিনা। হ্যাঁ, এটা খুব সুন্দর একটা ম্যাথ প্রবলেম। দেখো রিটেন না, এটা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, এগুলো এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। দেখো একটু অ্যাডভান্সড, কিন্তু যারা মনে করো ভাই মাথায় অনেক লোড পড়ে যাচ্ছে, অনেক প্রেশার, তো তাদের জন্য বলবো এই পরের প্রবলেম যেগুলো আছে এগুলো একটু স্পেশাল। ধরো যে একটু একটু টুইস্ট আছে, হালকা পাতলা। অঙ্ক প্রশ্ন দেখে মনে হবে ভাই অনেক বড়, কিন্তু আসলে এই ছোট্টখাটো কিছু টুইস্ট আছে, সেগুলো ধরতে পারলে নিজের কাছে ভালো লাগবে। বুঝতে পারছো? ওকে, সো দেখো কি বললো, চিত্রে একটা তারের সাথে যুক্ত ভর বনাম তারের প্রসারণের গ্রাফ দেওয়া আছে। দেখো কি বললো, একটা তারের সাথে যুক্ত ভর বনাম তারের প্রসারণের গ্রাফ দেওয়া আছে। মানে হচ্ছে ধরো আমরা এখানে একটা তার নিলাম, তো এখানে একটা ভর যুক্ত করতেছি, বুঝছো? সো যদি আমরা এখানে ভরটা কম দেই, বা একটা 1 কেজি ভর দিলাম, 1 কেজি ভর দিয়ে দেখলাম তারটা 1 সেন্টিমিটার প্রসারিত হলো। এরপর আমি 2 কেজি ভর দিলাম, দিয়ে দেখলাম এটা 2 সেন্টিমিটার প্রসারিত হলো। 3 কেজি ভর দিলাম, দেখলাম 3 সেন্টিমিটার প্রসারিত হলো। এটাই বলছে ভর বনাম তারের প্রসারণের একটা গ্রাফ দেওয়া আছে। ভর বনাম তারের প্রসারণের একটা গ্রাফ দেওয়া আছে। এই দেখো, এই লোড মানে হচ্ছে কত নিউটন বল প্রয়োগ করা হয়েছে, এবং সেই সাথে আমাদের কতখানি এক্সটেনশন হয়েছে, বুঝছো? এরকম একটা গ্রাফ দেওয়া আছে। আমি বললো গ্রাফটা মূল বিন্দুকে আমি সরলরেখা এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ করে ফেলে। সো এই যে প্রশ্নগুলো লেখা আছে, এই লেখাগুলো কিন্তু পরীক্ষায় নাও থাকতে পারে, কারণ ছবি দিয়ে দিল, তাহলে কি আর সমস্যা? ছবি দিয়ে দিলে তার এই ভাষাটা বাড়তি চলে আসলো। তো এটার জন্য বলতেছি যে প্রশ্নগুলো অনেক ছোট, সুন্দর। তারের দৈর্ঘ্য যদি 62.8 সেন্টিমিটার এবং ব্যাস যদি 4 মিলিমিটার হয়, তারের ইয়ং এর গুণাঙ্ক কত নির্ণয় করো। এখন ভাই দেখো, আমরা আগে দেখি কি দেওয়া আছে। আমাদের দেওয়া আছে এক্সটেনশন, এক্সটেনশন মানে দৈর্ঘ্য বৃদ্ধি, তাহলে এটা দেওয়া আছে স্মল এল, আর এদিকে দেওয়া আছে লোড, লোড মানে হচ্ছে এফ। তাইলে আমরা একটু দেখি আমাদের মেইন সমীকরণটা কি ছিল। দেখো তো ভাইয়া, ওয়াই বের করতে বলছে। ওয়াই মানে হচ্ছে এফ ইন্টু ক্যাপিটাল এল ডিভাইডেড বাই এ ইন্টু স্মল এল না? এখন আমরা এখান থেকে দেখো ক্যাপিটাল এল কি দেওয়া প্রশ্নে? হ্যাঁ, তারের দৈর্ঘ্য দেওয়া। ওয়াও, তাহলে তারের দৈর্ঘ্য দেওয়া আছে 62.8 সেন্টিমিটার, 62.8 সেন্টিমিটার। এখন বলো তো, এই যে এফ বাই এল, এটাকে আমি কি লিখতে পারি? এল বাই এফ লিখতে পারি না বলো তো? এই যে এফ বাই এল যেটা ছিল, এফটাকে নিচে নিয়ে আসলাম, তাহলে কি এল বাই এফ লেখা যায় না? এবং ক্ষেত্রফল কত দেওয়া আছে? ব্যাস দেওয়া আছে 4 মিলিমিটার। একবারে ক্ষেত্রফল দিয়ে দিলে ভালো লাগে, তা না, পাই আর স্কোয়ার করতে পারা। ও না না, এখানে মজা আছে। দেখো ব্যাস যদি 4 মিলিমিটার হয়, তাহলে পাই ইন্টু 2 ইন্টু 10⁻³ এর উপরে স্কোয়ার। কি করছি? পাই আর স্কোয়ার। যে ব্যাস তো 4 মিলিমিটার, ব্যাসার্ধ 2, তাহলে 2 মিটার এটার উপরে স্কোয়ার করে দিছি। এখন দেখো, এই যে যেটা বলতেছিলাম, ডেটা যদি দেওয়া থাকে তাহলে এইরকম সুন্দর ডেটা দেওয়া থাকবে। পাই এর মান কত? 3.14 না? আর এইখানে হচ্ছে আমাদের 2 দুগুণে 4 ইন্টু 10⁻⁻6, আর এইদিকে স্মল এল বাই এফ মানে কত বলো তো? বলো তো, স্মল এল বাই এফ, স্মল এল বাই এফ এইটা কি ঢাল না? এটা কি ঢাল না? সো এইটা যদি ঢাল হয়, তাহলে স্মল এল বাই এফ কে আমরা লিখতে পারি এটা tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি। তাহলে স্মল এল বাই এফ মানে এখানে 1 চলে আসবে, বা tan 45 ডিগ্রি চলে আসবে। আচ্ছা 1 না থাক, লিখি tan 45 ডিগ্রি চলে আসবে। এইবার দেখো মজাটা কোথায় ভাইয়া, বলো তো, উপরে আসে 62.8 আর এটা 314, খেয়াল করছো? এইটাকে ডাবল করলে, মানে তুমি যদি দশমিকটা বাদ দাও, 314কে 2 গুণ করলেই কিন্তু 628 আসতেছে। দেখছো, 314কে 2 গুণ করলেই কিন্তু 628 আসছে। সো তাহলে তুমি যদি এই দশমিকটা সরাই দিতে চাও, অনেকভাবে করা যায়, এটা 20 আসবে। যদি না বোঝো কিভাবে 20 আসছে, এমনিতে বুঝতেছো তো যে দ্বিগুণ টাইপের একটা ভ্যালু এখানে আসছে। এখন 20 200 না 2, এটা কত কিভাবে বুঝবা? সো এটার জন্য সেফ থাকার জন্য কি করতে পারো, এই দশমিকটা যদি সরায় দাও ভাইয়া, এই দশমিকটা যদি সরায় দেন, তাহলে কি হবে? 10⁻⁻1 দিয়ে গুণ হলো না? এই যে ডান দিকে যদি সরাই দেই, তাহলে যে -1 দিয়ে গুণ হয়। আবার 314 যেটা, সেটা তুমি যদি দশমিকটাকে উঠায় দাও, দশমিকটাকে উঠায় দাও, আরে হ্যাঁ, তাহলে এখানে কি 10⁻² দিয়ে গুণ হবে, কারণ দশমিক ডান ঘর যেতে হবে। তাহলে দেখো এখানে 62.8 সেন্টিমিটার, কি অদ্ভুত একটা সেন্টিমিটার দেওয়া ছিল, কিন্তু আমাদের লাকি আমরা যে এখানে কাটাকাটি হয়ে গেল যে 2। তারপরে এবার হিসাব তো সহজ, এবার তো হিসাব সহজ। তাহলে যে 10⁻⁻1 ডিভাইডেড বাই 10⁻², আহা কি দরকার, 10⁻² আর -6 আছে, -8 হবে ইন্টু 4, বুঝছো? তাহলে 0.25 ইন্টু, মানে 1/4কে 0.25 লিখলাম, আর এখানে হচ্ছে -1 + 8, তার মানে 7, 10⁻7।
ঠিক আছে, এটাই হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক। দেখো ঠিক আছে কিনা, দেখো দেখো দেখো, এই ধরো 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 ধরো, আমি এখানে মনে হচ্ছে কোনো একটা জায়গাতে ভেজাল করেছি আসলেই। দাঁড়াও তো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, 5 × 10⁻, দাঁড়াও এখানে মনে হচ্ছে এই যে দুইটা হিসাব করি নাই, আরে জীবনে এত কষ্ট। এই যে এখানে 2 হবে, এখানে 2টা হিসাব করি নেই, ঠিক আছে। আরেকটা কি হিসাব করি নাই এখানে, এখানে এটা ছিল 62.8 সেন্টিমিটার। ও তাহলে আমাকেও তো এখানে সবগুলাকে মিটারে নিয়ে গেলে ভালো, কারণ দেখো এক্সটেনশনটা কিন্তু মিটার এককে দেওয়া ছিল, দেখছো এক্সটেনশনটা মিটার এককে দেওয়া ছিল। তাহলে এক্সটেনশন যদি মিটার এককে দেওয়া থাকে তাহলে বেস্ট হচ্ছে আমরা এইটাকেও মিটার এককে নিয়ে যাই। তাহলে 62.8 তো সেন্টিমিটার, এটাকে যদি মিটার নিতে চাই তাহলে -2, ঠিক আছে, -2। তো তাহলে আমাদের এখানে কি আসে, এখান থেকে আমরা দেখলাম, এই হিসাব নিকাশ পারবা না, আরে খালি খালি ভেজাল। এখানে হচ্ছে কত আসে, 2 × 10⁻⁻1, আর নিচে আসে হচ্ছে 4 × 10⁻⁻8, তাহলে আসে হচ্ছে 0.5 × 10⁻7, নাকি কি করলাম, এটা -3, আমার মাথা খারাপ হয়ে গেছে। এই যে -1 এর সাথে -2 যোগ করলে -3 হয়, ঠিক আছে। তাহলে এখানে আসে হচ্ছে 5 আসে, আর যদি 5কে সামনে নিয়ে আসে 10⁻4, এটা হচ্ছে উত্তর, 5 × 10⁻4। দেখো দেখো এবার ঠিক আছে কিনা, এইবার ঠিক আছে কিনা দেখো। ভাইয়া আজকে উইকলি ফিজিক্স এমসিকিউ এক্সাম বেশ কঠিন হয়েছে, গুড, ভেরি গুড। কঠিন হলেই ভালো, তার মানে শেখার জায়গা আছে, বুঝতে পারছো। আচ্ছা বলো, এই অঙ্কটা কি খুব কঠিন? ক্যালকুলেশন আলাপ বাদ দাও, অঙ্কের এই পর্যন্ত নিয়ে আসা কি খুব কঠিন না অনেক মজা না এখানে, বলো তো, বলো বলো, অঙ্কটা কি সুন্দর? আচ্ছা, tan 45 সমান স্মল এল বাই এফ কিভাবে, দেখো এটা একটু বলি, একটু আনকনভেনশনাল ম্যাথ তো, একটু বলি, দেখো কষ্ট পেও না, তোমরা যারা বুঝছো কষ্ট পেও না, অহংকার করো না, বুঝছো। দেখো এইখানে ভাইয়া আমাদের এল দেওয়া আছে আর এফ দেওয়া আছে, বুঝছো। এল দেওয়া, এল মানে দৈর্ঘ্য বৃদ্ধি, আর এফ দেওয়া হচ্ছে লোডটা কতটুকু আছে। এখন ভাইয়া বলো তো, আমাদের মূলত স্মল এলও আমাদের প্রশ্নে দেওয়া নাই, এফও আমাদের প্রশ্নে দেওয়া নাই, একটা গ্রাফ এল আর এফ এর গ্রাফ দেওয়া আছে। তাহলে বলো তো এইটুকু দৈর্ঘ্য কি ওয়াই অক্ষর এল নির্দেশ করছে, আর এইটুকু কি এফ নির্দেশ করছে না? আমাদের একটা অ্যাঙ্গেল দেওয়া আছে 45 ডিগ্রি। তাহলে কোন ত্রিকোণমিতিক অনুপাতটা একটা ত্রিভুজের লম্ব আর ভূমিকে সমন্বয়ে তৈরি করে, লম্ব আর ভূমি সমন্বয়ে তৈরি? tan। তাহলে tan 45 আমরা কি লিখতে পারি, tan 45 সমান স্মল এল বাই এফ। তো তাহলে স্মল এল বাই এফ যেটার মান জানতাম না, এটাই হচ্ছে tan 45, মানে 1 হয়ে গেল। বুঝেছো? বলো বুঝেছো কিনা বলো। না ক্যালকুলেশন ছাড়া প্রবলেম হইলেও দেখবা যে মানে হাতে করার প্র্যাকটিসটা করো। ডেডিকেটেডলি ভার্সিটি প্রিপারেশন থাকলে ক্যালকুলেটর কাজ ধারের কাছেই রাখবা না, ধারের কাছেই রাখবা না, বুঝছো। ক্লিয়ার? ঠিক আছে, ওকে। অঙ্কটা কি অনেক কঠিন? একটু জানাও তো, অঙ্কটা কি অনেক কঠিন? কঠিন না, হ্যাঁ গুড, ভেরি গুড, আসলেই সহজ। তোমার দেখো এই সূত্রই আমরা অ্যাপ্লাই করছি ভাইয়া, এই সূত্র তুমি যখন ক্লাস 2তে পড়তে তখন তুমি প্রথম শিখছিলা, এর পরের থেকে এই সূত্রই আমরা অ্যাপ্লাই করতেছি। সো এই সূত্রটাই আমরা দেখলাম সব কিছুই দেওয়া আছে, ক্যাপিটাল এল দেওয়া, এ দেওয়া, এফ বাই এলটা জাস্ট আমাদের গ্রাফের মাধ্যম থেকে বের করতে হলো, দ্যাটস ইট, শেষ। স্মল এল বাই ক্যাপিটাল এফ এখান থেকে বের করে ফেললাম, তারপর আর কিছুই না, ইজি, অনেক ইজি, বুঝছো, আসলে ইজি কিন্তু, গুড। ওকে, তারপরে দেখি এটা কোন অঙ্ক। হ্যাঁ, এইটা আমরা দেখতে পারি, এটা আসলে এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট না, এটা রিটেনের জন্যই ভালো আসলে, এটা রিটেনের জন্যই ভালো। আচ্ছা এটা রিটেন লিখে রাখি, দাঁড়াও আমাদের নাম্বার দেই, 20 নাম্বার অঙ্ক, এটা হলো 20 নাম্বার অঙ্ক। সো এই অঙ্কটা আমি করাচ্ছি না, এটা ডিও রিটেনের জন্য থাকুক, এটা রিটেনের জন্য থাকুক। তারপরে আর কি আছে, আচ্ছা এটা একটু ছোট ছোট লাগতেছে, চলো এটা করে ফেলি। দেখো এটা তাহলে 21 নাম্বার, তাই না? এটা হচ্ছে 21 নাম্বার, করো তো একটু, সবাই করো, সবাই করো, এগুলো আমার বাছাই করা কিছু প্রবলেম, হ্যাঁ
তো এগুলো করলে দেখবা যে অনেকগুলো প্রবলেম পরে দ্রুত করতে পারবা। এ এবং বি এর তারের দৈর্ঘ্য দেওয়া আছে ভাইয়া, এল এ দেওয়া আছে 5 মিটার, এল বি দেওয়া আছে 6 মিটার। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলও দেওয়া আছে, এদের এরিয়া এবং এটা ডি দেওয়া আছে। এদের উপর সমান ওজন প্রয়োগ করা হলো, অর্থাৎ এফ এ আর এফ বি পরস্পর সমান, এবং এদের প্রসারণও সমান হয়, এল এ আর এল বিও সমান হচ্ছে। তাহলে বের করতে হবে তাদের ইয়ং এর গুণাঙ্কের অনুপাত কত। এখন দেখো, আগের দিন তোমাদের একটা বুদ্ধি শিখাইছিলাম, সেটা হচ্ছে বলছিলাম যার অনুপাত বের করতে বলবে তুমি আগে সেটা দিয়ে সমীকরণটা লেখো তো। ওয়াই সমান সমান কি হয়, এফ ইন্টু ক্যাপিটাল এল ডিভাইডেড বাই এ ইন্টু স্মল এল, এরকম না? বলো তো, এটা মেন সূত্র ছিল। তাহলে তুমি ভাইয়া যখন খেয়াল করো, এটা শর্টকাট, y1 বাই y2 বের করবা, y1 বাই y2 বের করবা, তখন খেয়াল করো এখানে লিখবা f এর সাথে যেহেতু y এর সম্পর্ক প্রপোর্শনাল, সমানুপাতিক, তাহলে f1 বাই f2, ভালো কথা। l এর সাথে যেহেতু y এর সম্পর্ক সমানুপাতিক, তাহলে l1 বাই l2, দেখো 1 1 আছে, 2 2 আছে, একই লাইন বরাবর লিখলা। এইবার দেখো y এর সাথে a এর সম্পর্ক ভাইয়া ব্যস্তানুপাতিক, y এর সাথে a এর সম্পর্ক ব্যস্তানুপাতিক, তাহলে 1 2 লিখছো না, এইটা জাস্ট a2 a1 লিখবা, বুঝছো? কারণ উল্টানো, ব্যস্তানুপাতিক সম্পর্ক। এটা y উপরে থাকলে a নিচে হয়, এই যে y1 উপরে তাই a1 নিচে, y2 উপরে তাই নিচে তাই এটা উপরে। তারপর স্মল l, এটা কি হবে, স্মল l এর সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে l2 ডিভাইডেড বাই l1। এটা এরকম স্টাইল আগের দিন করছিলাম, মনে আছে কারো? সো তোমার যখন প্রশ্নে এরকম অনুপাত বের করতে বলবে, তুমি তো আর এরকম লিখবা না কোনো কিছু, তুমি জাস্ট এই সমীকরণটা বড়জোর লিখতে পারো এবং তারপরে এটা একটু পরীক্ষায় রাফের মতন লিখবা। সো তাহলে দেখো আমাদের বলেছে বল পরস্পর সমান, কাইটটা দিবা, দেখবা শান্তি লাগবে। এল এ এল বি দুইটা সমান, তার মানে এইটা এটা সমান, দেখবা শান্তি লাগবে। তারপর L1 বাই L2, এই L1 বাই L2 মানে কত, এই যে 5 বাই 6 না ভাইয়া, 5 বাই 6 না। এবং A2 বাই A1 মানে কত, A2 কত ছিল, 3, 3 বাই আড়াই। এই দেখো তো, এই যে 5 5 লেখার দরকার আছে, এ আমারে কও। এখন তুমি বলবা যে ভাইয়া এখানে আপনি লেখলেন না কেন, হ্যাঁ আপনি ফাঁকিবাজি করছেন, লেখলেন না কেন, হ্যাঁ? সো এইখানে 10 টু দি পাওয়ার 5 আর 10 টু দি পাওয়ার 5 অনুপাতে এই সেম যখন দেখতেছি, এটা কি লেখার দরকার আছে কোনো, তোমার হিসাবের মধ্যে রাখার দরকার আছে? এটা তো এমনি কাটাকাটি চলে যায়, খালি খালি লিখবা কেন এটা? সো এরকম একটু শর্টকাট মারবা মাঝে মাঝে। সো 5 বাই 6 ইন্টু 3, আচ্ছা দেখো আড়াই দুগুণে 5, এটা আমরা জানি না, আড়াই দুগুণে 5, তাহলে কি 3 দুগুণে 6 আর হচ্ছে এটা 1:1 হয়, হ্যাঁ। তাহলে এটা 3 দুগুণে 6 বাই 6, তাহলে 1:1, অর্থাৎ তাদের যেই ইয়ং এর গুণাঙ্ক সেটা সেম, ইয়ং এর গুণাঙ্ক সেম। কাদের জানি 6:5 আসছিল, দাঁড়াও আমি একটু কালপিটগুলোরে খুঁজে খুঁজে বাইর করি, একটু অপমান করি ওদেরকে, দাঁড়াও কই জানি দেখলাম, দাঁড়াও কারা কারা জানি ওই যে এই 5 আর 6 দেখে 6:5 করে দিছিল, দাঁড়াও তো কই গেল কালপিটগুলো, আমি তো এই তো পাইছি, আচ্ছা নাম পড়লাম না, হ্যাঁ কয়েকজন এই যে দেখতেছি, তোমরা একটু নিজেদের দিকে তাকাও, তোমরা যারা 5:6 বলেছিলে একটু নিজেদের দিকে তাকাও, আয়নাতে একটু নিজেদের চেহারাটা দেখে আসো। 1 1 চিনে রাখলাম ওদেরকে, ঠিক আছে ওকে চলো, তোমরা আসলে এত মজা করো, হ্যাঁ ওকে। তো দেখো পরের প্রবলেমটা কি বলছে, এল দৈর্ঘ্যের আর ব্যাসার্ধের তারের এক প্রান্ত দৃঢ় অবলম্বনের সাথে যুক্ত, তারের অপর প্রান্ত এফ বল দিয়ে টানা হয়, তখন তার 5 সেন্টিমিটার প্রসারিত হয়। এবার দৈর্ঘ্য দেখো করছি 4 গুণ, ব্যাসার্ধ করছি 4 গুণ, আরেকটা তারকে এবার এফ না দিয়ে 4F দিয়ে টানা হচ্ছে, তাহলে তারের প্রসারণ কত হবে? দেখো দেখো আগে লিখো না প্লিজ, দেখো শর্টকাটটা দেখো। সো আমরা যখন দ্বিতীয় তারের প্রসারণ বের করতে চাই, তাহলে আমি দেখো দ্বিতীয় তারের সাথে প্রথম তারের দৈর্ঘ্য বৃদ্ধির অনুপাতটা লিখলাম। তুমি তো নিশ্চয়ই জানো এল সমান সমান ভাইয়া এফ ইন্টু ক্যাপিটাল এল ডিভাইডেড বাই এ ইন্টু ওয়াই। তাহলে একটা কাজ করে ফেলো, F2 বাই F1, L2 বাই L1, তারপরে A1 বাই A2 ইন্টু Y1 বাই Y2। দেখো তো এখানে কি কি হয়। সো আমাদের বলছিল দ্বিতীয় বলটা 4 গুণ, তাহলে এটা কি 4 হয়ে যাবে, দ্বিতীয় দৈর্ঘ্যটা 4 গুণ 4 হয়ে যাবে, আর ব্যাসার্ধ এটা 4R হয়ে গেছিল। আচ্ছা ভাইয়া এরিয়া বাই এরিয়া মানে কি আসলে, পাই আর স্কোয়ার বাই পাই আর স্কোয়ার না, পাই পাই কাটাকাটি হয়ে গেল, তাহলে কি থাকে আসলে R1 বাই R2 এর উপরই স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে। আর ইয়ং এর গুণাঙ্কের কথা কি বলছে,
একটা এল দৈর্ঘ্যের আর ব্যাসার্ধের তার এক প্রান্ত দৃঢ় অবলম্বন যুগ্ম, তখন তার অপর প্রান্তে, হ্যাঁ তখন তার এই 4L আরেকটি তারকে আছে। তার মানে দেখো এইখানে যেহেতু একই তারের দৈর্ঘ্যের অনুপাতগুলো ব্যাসার্ধের অনুপাত নিয়ে কাজ হচ্ছে, দৈর্ঘ্য ব্যাসার্ধ এগুলোর অনুপাত নিয়ে কাজ হচ্ছে, তাহলে তাদের ইয়ং এর গুণাঙ্ক আসলে একই রকম। এটা বলছে যে ওই একই রকম আরেকটা তার, এই যে আরেকটা তারকে নিয়ে আমরা 4F দিছি, 4L দৈর্ঘ্যের, ঠিক আছে। যদি বলতো ভিন্ন উপাদান তাহলে y1 y2 আলাদা হতো, সেক্ষেত্রে y1 y2 দেওয়া থাকতো। কিন্তু এখানে আমাদের আর কিছু বলে নাই, জাস্ট দৈর্ঘ্য চেঞ্জ হয়েছে বলছে, ব্যাসার্ধ চেঞ্জ হয়েছে বলছে, এবং তাকে 4F বলে টানা হচ্ছে বলছে। তাহলে এই কারণে তাদের y এর মানটা আসলে একই রকম। আরেকটি তার বলতে আরেকটি তার কিন্তু একই উপাদানের, তাহলে উপাদান সেম হলে এটা সেম হয়ে গেল। তাহলে এইটা বুঝছো কিনা, r1 স্কয়ার বাই r2 স্কয়ার, এটা কি বুঝছো বলো? এই r1 স্কয়ার বাই r1 বাই r2 স্কয়ার বুঝছো না এটা? কারণ আমাদের দেখো পাই r স্কয়ার যেটা, পাই r স্কয়ার যেটা, ওইটাই তো এরিয়া। তাহলে আমাদের a1 বাই a2, তাহলে এটা কি পাই r1 স্কয়ার, এটা হচ্ছে পাই r2 স্কয়ার, ব্যাস। তাহলে 4 4 16 ইন্টু r1 বাই r2 কত, 1 বাই 4, এর উপর স্কয়ার, তাহলে 16 16, এটা 1 হয়ে গেল। তাহলে L2 এর মান L1 এর সমান, অর্থাৎ এই দৈর্ঘ্য এটাও কতটুকু বৃদ্ধি পাবে, 5 সেন্টিমিটার বৃদ্ধি পাবে। বলো বুঝতে পেরেছো? বলো বুঝতে পেরেছো? ঠিক আছে, এইভাবে করতে পারো, অথবা এই সমীকরণই দুইটা লিখে তারপরে করতে পারো। যেমন এটা তো আমরা L1 এর জন্য লিখলাম, L1 এর জন্য লিখলাম, বলো তো L2 এর জন্য আমরা যদি লিখি, তাহলে এখানে হবে 4F, এখানে হবে 4L, এইখানে হবে হচ্ছে ওই যে 4 স্কয়ার ইন্টু পাই, মানে 4 স্কয়ার পাই তো না, এটা হচ্ছে আমাদের 16 ইন্টু পাই আর স্কয়ার ইন্টু ওয়াই। সো এখান থেকে 16 4 4 কাটাকাটি হয়ে গেলে আলটিমেটলি ওই এফ এল ডিভাইডেড বাই এ ওয়াই এটার মতনই থাকে। সো তার মানে আমাদের আগের দৈর্ঘ্য যা ছিল পরের দৈর্ঘ্যও তাই, ঠিক আছে। সো অনেকভাবেই করতে পারো, কোনো অসুবিধা নেই, তবে এই প্রসেসটা মাথায় রেখো, এটা অনেক তাড়াতাড়ি করতে পারবা। ওকে, এটা খুব সুন্দর একটা প্রবলেম, খুবই সুন্দর একটা প্রবলেম। একটু দেখো, এই অঙ্কগুলো কি কঠিন লাগতেছে ভাইয়া? একটু জানাও তো প্লিজ, অঙ্কগুলো কি কঠিন লাগছে? একটু জানাও, কঠিন লাগলে বলো, আমি এরকম তাহলে আরও করাবো, আর যদি বলো সহজ তাহলে আর করাবো না। ক্লাস কয় ঘন্টা হবে? 17 ঘন্টা, কোনো সমস্যা? কোত্থেকে আসে এরা? ইজি, তাই তো? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ভেরি গুড ভেরি গুড, সি ঠিক আছে। তো আমরা আর কয়েকটা অঙ্কই দেখবো, 1.5 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে আজকে ইনশাল্লাহ। দেখো, একটা 2.5 ইন্টু 10⁻⁴ মিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটা দড়ির সাহায্যে ক্রেন দিয়ে ভারী বস্তু তোলা হচ্ছে। অর্থাৎ কিছুই না জিনিসটা, ধরো এত মিটার স্কোয়ার প্রস্থের একটা তার, হ্যাঁ এত প্রস্থের একটা তার দিয়ে বললো যে একটা ভারী বস্তুকে উঠানো হচ্ছে, একটা ভারী বস্তুকে তোলা হয়। এখন ক্রেনের সর্বোচ্চ ভার বহন ক্ষমতা 10 মেট্রিক টন। মেট্রিক টন মানে হচ্ছে 10⁻³ এত কেজি, তাহলে 10 ইন্টু 10⁻³ কেজি, এতখানি সেটা লোড ক্যারি করতে পারে। এটাও আমাদের দরকার নাই, কারণ আমরা সামনে ফাইনালি ইয়াটাই করব। দেখো 10 MT একটা একক দেওয়া আছে আর কি। তো বললো ক্রেনের সর্বোচ্চ ভার বহন ক্ষমতা 25 মেট্রিক টন করতে হলে, দেখো একক যেহেতু সেম 10 মেট্রিক টনকে 25 বানাতে হবে, তাহলে আমাদের একককে কনভার্ট করা খালি খালি দরকার নাই। তাহলে ক্রেনের সর্বোচ্চ ভার বহন ক্ষমতা 10, এখন সর্বোচ্চ ভার বহন ক্ষমতা 25 করতে হলে প্রস্থচ্ছেদের কত ক্ষেত্রফল হতে হবে? জিনিসটা একটু খেয়াল করো, এটা আমি বলছিলাম আগের দিন, মনে আছে? ওই যে অসহপীড়ন যেটা, অসহপীড়ন যেটা, সেটা কি উপাদানের জন্য নির্দিষ্ট না? মনে আছে? অসহপীড়ন উপাদানের জন্য নির্দিষ্ট, অসহপীড়ন উপাদানের জন্য নির্দিষ্ট। এই পীড়ন ব্রেকিং যেটা, ব্রেকিং স্ট্রেস যেটা, এইটা সমান সমান হচ্ছে এফ ম্যাক্সিমাম ডিভাইডেড বাই এরিয়া। এখন আমাদের দেওয়া আছে এটা এখন 10। বলো তো আমাদের উপাদান যদি সেম থাকে তাহলে আমাদের এই ব্রেকিং স্ট্রেসটা কি সেম থাকবে না? মানে অসহপীড়নটা কি সেম থাকবে না? বলো তো, অসহ এই পীড়ন যেটা সেটা সেম থাকবে। এখন আমরা তো এটা জানি যে একটা চিকন দড়ি কম লোড বহন করতে পারবে, একটা মোটা দড়ি দিলে সেটা কিন্তু বেশি ভার বহন করতে পারবে, কারণ আমাদের এরিয়া যত বাড়বে তত ফোর্সও সে নিতে পারবে, তত বেশি লোড সে ক্যারি করতে পারবে। কারণ পীড়নটা দেখো দুইটা তারের জন্য একই রকম, কারণ একই উপাদানের তার।
তাহলে আমরা যদি এর মানটা বৃদ্ধি করি তাহলেই তো এফ বৃদ্ধি হবে। তাহলে আমাদের এখানে দেখো f1/a1 সমান সমান f2/a2, কারণ যেহেতু পীড়ন সেম দুইটার ক্ষেত্রেই, তাহলে f2 আমাদের দেওয়া আছে, মূলত a2 কত বের করতে হবে। a2 সমান সমান f2/f1 ইন্টু a1। তাহলে ভাইয়া f2/f1 এটা মানে কত? 25/10, 25/10 ইন্টু a1 মানে কত? a1 মানে 2.5 ইন্টু 10⁻⁻4। ঠিক আছে, তাহলে এখান থেকে হিসাব করে দেখবা কত কি হয়। এটা হচ্ছে 25 আর 25 গুণ করলে 625 হয়, তাহলে 625 আর এখানে তাহলে 62.5 ইন্টু 10⁻⁻5, তাহলে এত মিটার স্কোয়ার। ঠিক আছে, এত মিটার স্কোয়ার যদি ক্ষেত্রফল হয় তাহলে দেখা যাবে, তাহলে কি দেখা যাবে যে এটা কত নম্বর ম্যাথ ছিল? 21, 22 আর এটা হচ্ছে 23। ঠিক আছে, তাহলে এত হলে দেখা যাবে সেটা 10-এর জায়গায় 25 মেট্রিক টন ব্যবহার করতে পারবে। বুঝছো? আচ্ছা, আরেকবার বুঝাচ্ছি, দেখো এটা চলো আরেকবার বুঝাই। আমাদের বলো তো ভাইয়া, যে কোনো একটা তার, সেই তারের কি একটা নির্দিষ্ট ভার বহন করার ক্ষমতা আছে না? একটা তার সেটা একটা ম্যাক্সিমাম পর্যন্ত লোডই কিন্তু ক্যারি করতে পারে। তো আমাদেরকে বলছে যদি এখন আমি চাই যে এই তারটা আরও বেশি লোড ক্যারি করুক, আরও বেশি ভার বহন করুক, আরও বেশি ভারী বস্তু যদি আমি এটাকে দিয়ে তুলতে চাই, তাহলে আমার তারের ব্যাসার্ধটা কত হতে হবে বলো তো? যত চিকন তার সেটা তত কম লোড বহন করতে পারবে, যেই তারটা যত মোটা সেটা কি তত বেশি ভার বহন করতে পারবে না? বুঝছো? এটুকু বুঝছো কিনা আমাকে একটু জানাও প্লিজ, এটুকু বুঝছো কিনা? এই যে আসিফ, মোস্তফা, রিফাত, শাখাওয়াত হোসেন, রাদিত, একটু জানাও প্লিজ, এইটুকু বুঝছো কিনা? এটা দেখো, যেহেতু ছিঁড়ে যাওয়ার ব্যাপার আসছে বা সর্বোচ্চ ভার বহন করার ক্ষমতার ব্যাপার আসছে, সর্বোচ্চ ভার বহনের কথাটা আসছে, তাহলে এটা কি অসহপীড়নের ম্যাথ দেখে বুঝতে হবে। যেহেতু এটা আমাদের সর্বোচ্চ 10 মেট্রিক, ক্রেনের সর্বোচ্চ ভার বহন ক্ষমতা হচ্ছে 10 মেট্রিক টন, সর্বোচ্চ ভার বহন ক্ষমতা 10 মেট্রিক টন। তাহলে সর্বোচ্চ ভার বহন ক্ষমতা তার মানে কি এটা ম্যাক্সিমাম লোড ক্যারি করতে পারে, তার মানে এটা অসহপীড়নের ম্যাথ, ওখান থেকে তোমার বুঝতে হবে। কারণ আমরা অসহপীড়নে কি বলি? অসহভার ডিভাইডেড বাই এরিয়া। অসহভার মানে কি? যেই ভারটা দিলে সেটা আর নিতে পারবে না, বা যেই ভারটা যেই ভারটা পর্যন্ত আমাদের কোনো একটা তার সর্বোচ্চ লোড ক্যারি করতে পারবে। তাহলে এইখানে আমাদের এই পি ব্রেকিং, যেটা অসহপীড়নের ম্যাথের সূত্রটা কি লিখলা। এখন দেখো, উপাদান যদি নির্দিষ্ট থাকে তাহলে এই পি ব্রেকিং সবার জন্য সেম হবে, যেমন ইয়ংয়ের গুণাঙ্ক সবার জন্য সেম, তেমনি অসহপীড়নও সবার জন্য সেম। তাহলে আমাদের f1/a1 সমান f2/a2, এই অনুপাতটা ভাইয়া সবার জন্য সমান হবে না? সবার জন্য সমান হবে। এখন আমাদের বলছে যে ভাই, যখন এটা 10 মেট্রিক টন ওজন নেয় তখন এইখানে আমাদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল থাকে 25। তাইলে আমি এখন চাই 25 মেট্রিক টন তুলতে, তাহলে এরিয়া কত হইতে হবে সেটাই আমরা ক্যালকুলেশন করে বের করলাম। বলো, বুঝতে পারছো? বলো তো। আচ্ছা, ক্যালকুলেশন এরর থাকতে পারে, না না 25 × 25 মানে 625, এটা ঠিক আছে, ঠিক আছে, হিসাব ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, দেখো তো, বুঝছি রিফাত? হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, এর পরের প্রবলেমটা আমরা ডিউ রিটেনের জন্য গুরুত্বপূর্ণ, এটা পরে করতেছি। ওকে, এইটা একটু দেখো। আচ্ছা, এটাও আমরা করছি আসলে। 1 সেন্টিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল তারকে টেনে দ্বিগুণ করতে। দেখো, এরকম প্রশ্ন কিন্তু আমাদের আসছিল, একদম সেম প্রশ্ন কিন্তু আমাদের, আমরা একটু আগে বিগত বছরের ভার্সিটি যখন সলভ করছি তখনই পাইছি। প্রথম প্রশ্নে আসলে এটা ছিল, 1 সেন্টিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট তারকে টেনে দ্বিগুণ করতে। এই দ্বিগুণ করা মানে কি? স্মল এল বাই ক্যাপিটাল এল সমান 1, তাই না? এটা কত নাম্বার ম্যাথ? 23 হলে এটা 24, এটা হচ্ছে 24। গুড। সো আমাদের এরিয়া বলে দিছে হচ্ছে 1 সেন্টিমিটার স্কোয়ার, তার মানে কত? 10⁻⁻4 মিটার স্কোয়ার। এখন বলছে কত বল প্রয়োগ করতে হবে। y ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল ইন্টু এ। কি লিখলাম এটা? y ইন্টু এ ইন্টু স্মল এল ডিভাইডেড বাই এ। সো আমাদের এল এল কাটাকাটি হয়ে গেল, y এর মান হচ্ছে 2 ইন্টু 10⁻11 ইন্টু 10⁻⁻4। তাহলে ভাইয়া 2 ইন্টু 10⁻7 নিউটন। ভাইয়া বলো তো, কঠিন লাগতেছে অনেক? একটু বলো, এগুলা কি কঠিন? বলো প্লিজ, একটু জানাও এগুলা কি কঠিন কিনা। না, ইজি, ভেরি গুড। তারপর একটা দেখি, এইটা কি আমরা এখানে করব না? এটা এখানে করব না, এটা একটু করি। দেখো, এটা খুব সহজ একটা ম্যাথ, খুব সহজ একটা ম্যাথ। দেখো কি বলছে,
একটি 0.5 মিটার লম্বা এবং 4 মিলিমিটার স্কয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট তারের এক প্রান্তে 2 কেজি ভরের একটা বস্তুর সাথে যুক্ত। বস্তুটি এত মিটার ব্যাসার্ধের উলম্ব বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে এটাকে। বস্তুটি বৃত্তের একদম নিচের অংশে 5 মিটার পার সেকেন্ড বেগ লাভ করে। বস্তুটি বৃত্তের নিচের অংশে থাকা গেলে তারের বিকৃতি কত নির্ণয় করো। এখন ভাই আমি অত কিছু বুঝি না, বিকৃতি বের করতে বলছে। বিকৃতি সূত্র আমরা কি জানতাম? স্মল এল বাই ক্যাপিটাল এল সমান সমান এফ ডিভাইডেড বাই ওয়াই এ, এই সূত্রই তো আমরা জানতাম। এখন আমাদের এরিয়ার মানটা দেখো দেওয়া আছে, কত প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এটা দেওয়া আছে। প্রশ্নটা কি? আবার বলছে বিকৃতি বের করতে। সো বলো তো, যখন আমরা একটা তারকে ধরে ঘুরাই তখন ওই যে নিউটনিয়ান মেকানিক্সে আমরা দেখছি না যে উপরে যখন থাকে তখন কি টান বেশি পড়ে, নাকি নিচে যখন থাকে তখন টান বেশি পড়ে? বলো তো, মনে আছে? উপরে টান বেশি থাকে নাকি নিচে টান বেশি থাকে? নিচে টান বেশি থাকে, তাই না? নিচে টান, এই কে জানি উপরে বলছে। এই বেটা, তুমি একটা তারকে যদি ঘুরাইতে থাকো তাহলে বস্তু যখন উপরে থাকে তখন কি হাতের উপর চাপ কম থাকে না? যখন বস্তুটা নিচে সাই করে চলে যায় তখন কি হাতে চাপ বেশি লাগে না? তাহলে নিচে থাকলে চাপ বেশি, টান বল বেশি কাজ করে নিচে থাকলে। তাহলে আমাদেরকে বলছে যখন এটা একদম নিচে আসে সেই সময় বিকৃতি কত নির্ণয় করো। কারণ বিকৃতি বের করতে গেলে আমার এ দেওয়া আছে, ওয়াইও দেওয়া আছে, তাহলে আমার কি এফ এর মানটা বের করা লাগবে না? মূলত এফ এর মানটা কত, এই এফ এর মানটাই আমাদের মূলত বের করতে হবে না? তাহলে এফ এর মানটা আসলে কত খেয়াল করো। এইখানে আমাদের এই বস্তুটাকে যখন ঘুরাচ্ছি তখন এই দড়ির উপরে এফ কত সেটাই তো মূলত বের করতে হবে, নাকি? এই দড়ির উপরে এফ কত এটাই তো আমাদের বের করতে হবে, কারণ দড়ির বিকৃতি বের করতে বলছে। তাহলে দড়ির উপরে টান বল কত এটাই তো বের করতে হবে। এখন দেখো, বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরে তখন তার উপরে সকল কেন্দ্রের দিক বরাবর সকল বলের লব্ধি কি কেন্দ্রমুখী বলের সমান। আলাপবাদ। আমি আগে দেখো এখানে বস্তুর উপর কি কি বল কাজ করছে, একটা এমজি বল কাজ করছে। আমরা উলম্ব তলে ঘোরাচ্ছিলাম, কিন্তু বলে দিছে প্রশ্নে আমরা উলম্ব একটা বৃত্তাকার পথে ঘোরাচ্ছিলাম। তো নিচের দিকে এমজি কাজ করছে আর উপরের দিকে কিন্তু টান বল কাজ করছে, তাই না? উপরের দিকে টান বল কাজ করছে। এই বস্তুটার উপর দুইটা বল, একটা নিচের দিকে এমজি আর একটা দড়ি বস্তুকে উপরের দিকে টান বলে টি বলে টানছে। তাহলে এখান থেকে বলো তো এই টি মাইনাস এমজি এরা দুইজনে মিলেই কি আমাদের এফসি বলটার সাপোর্ট দিবে না, মানে কেন্দ্রমুখী বলের যোগান দিবে না? তাহলে আমাদের তো মূলত এই টান বলটা লাগবে। টান বল সমান সমান হচ্ছে এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই ব্যাসার্ধ, বৃত্তপথের ব্যাসার্ধ, যেটা আলটিমেটলি দড়ির দৈর্ঘ্যের সমান, প্লাস হচ্ছে এমজি। তাহলে এখান থেকে যে টান বলটা পেলাম এই টান বলটাই কিন্তু দড়ির বিকৃতিতে সাহায্য করছে। তাহলে আমাদের এখানে এফ না, এটা আসলে টি হবে, টি ডিভাইডেড বাই এ ওয়াই। আগে শেষ করি আবার বুঝাচ্ছি, চিন্তা করো না। টি সমান সমান কি লেখা যাবে? টি সমান সমান হচ্ছে এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এম জি ডিভাইডেড বাই এ ওয়াই, ডিভাইডেড বাই এ ওয়াই। দেখো এটা বুঝছো কিনা? কি করলাম আমরা? একটা বস্তুকে যখন এরকম বৃত্তাকার পথে আমরা ঘোরাচ্ছি তখন আমাদের বলছে বিকৃতি বের করতে। যখন এই তারটা নিচে আসে তখন বিকৃতি বের করতে। এখন বিকৃতি বের করতে গেলে কি লাগবে? বিকৃতি বের করতে গেলে তারের উপরে প্রযুক্ত বল থাকতে হবে, তারের উপরে প্রযুক্ত বল লাগবে। তাহলে যদি তারের উপরে প্রযুক্ত বল এই অবস্থায় কত সেটা বের করতে চাই, তাহলে দেখো বস্তু বৃত্তাকার পথে ঘুরছিল, তাহলে অবশ্যই একটা কেন্দ্রের দিকে কেন্দ্রমুখী বল আছে। সো এখানে কেন্দ্রমুখী বল কারা কারা দিচ্ছে? টি আর এমজি মিলিয়ে দিচ্ছে, কারণ এই দুইটা বলই বস্তুর উপরে কাজ করছে। কিন্তু এটার থেকে টি বড়, কারণ কেন্দ্রের দিকে তো লব্ধি বল থাকতে হবে, না হলে কেন্দ্রমুখী বল কে দিবে? তাই টি মাইনাস এমজি সমান সমান এফসি, টি সমান সমান এমভি স্কোয়ার বাই আর বাই আর প্লাস এমজি। এখন এই আরটাকে, আর হচ্ছে বৃত্তপথের ব্যাসার্ধ। সো বলো তো বৃত্তপথের ব্যাসার্ধটা কি আলটিমেটলি আমাদের তারের দৈর্ঘ্য না? তারের দৈর্ঘ্য না? তাহলে এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই তারের দৈর্ঘ্য ক্যাপিটাল এল প্লাস এমজি ডিভাইডেড বাই এ ওয়াই, ডিভাইডেড বাই এ ওয়াই, এটাই হচ্ছে আমাদের স্মল এল বাই ক্যাপিটাল এল। শোনো, এগুলো যদি বেশি কঠিন লাগে তাহলে স্কিপ করতে পারো, এগুলো একটু অ্যাডভান্সড, একটু সুন্দর ম্যাথ। যদি প্রশ্ন কঠিন হয় তাহলে এরকম টাইপের প্রশ্ন দিতে পারে। সো যদি মনে হয় ভাই কঠিন লাগতেছে তাহলে এগুলো স্কিপ করতে পারো। যা দেখাইছি বিগত বছরের প্রশ্নগুলো ভালো মতন করে যাও এবং ওই রিলেটেড প্রবলেমগুলো বই থেকে একটু দেখো, তাহলে হবে। ঠিক আছে? মজা না ম্যাথটা? ওজায়ের আবদুল্লাহ বলছে, থ্যাংক ইউ ওজায়ের, ভেরি গুড। সহজ, আসলেই সহজ। ঠিক আছে? সো তাহলে আমরা এটা বুঝলাম যে এখান থেকে আমাদের বিকৃতি সমান সমান কত হচ্ছে। ভেরি গুড। এইবার আসো পরের প্রবলেমটা দেখি, এটা কেমন। আচ্ছা, এটা দেখো, আগের বার আমরা উলম্ব তলে ঘুরাইছিলাম, এবার আমরা আনুভূমিক তলে ঘুরাচ্ছি। তো বললো 0.5 মিটার লম্বা এবং 10⁻⁻⁴ মিটার স্কয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটা তার সর্বোচ্চ এত পীড়ন সহ্য করতে পারে। একটা 10 কেজি ভরের ব্লক
তারের এক প্রান্তের সাথে যুক্ত আছে, এটিকে আনুভূমিক বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে। ব্লকের সর্বোচ্চ রৈখিক গতি কত হতে পারবে? ব্লকের সর্বোচ্চ রৈখিক গতি কত হতে পারবে? তাহলে দেখো, আমাদের একটা তারকে আমরা এরকম বৃত্তাকার পথে ঘোরাচ্ছি। কি বের করতে বলছে? সর্বোচ্চ রৈখিক গতি কত হতে হবে বলো তো। আমাদের এই তার এর সর্বোচ্চ কত পীড়ন সহ্য করতে পারে এটা আমাদের দেওয়া আছে। এগুলো কিন্তু বইয়ের ম্যাথ, এইটা কিন্তু বইয়ের ম্যাথ, আগেরটাও কিন্তু বইয়ের ম্যাথ। তো না পারলে কিন্তু বাসায় বলে দিও কি করতে, বলো মনে আছে? যদি না পারো, বইয়ের ম্যাথ না পারলে বাসায় একটা কথা বলতে বলছিলাম, কি কথা মনে আছে? ঘাস ঘাস করতেছে কেন? বলছিলাম যে বাসায় তোমার জন্য যেন বাজার না করে। হ্যাঁ, বলে দিবা যে এটার দরকার নেই, আমার জন্য একটুখানি ঘাস, একটুখানি কাঁঠাল গাছের পাতা, এগুলো হলেই আমি আমার দিন কাটিয়ে দিতে পারবো। ঠিক আছে? তো এটা হচ্ছে বইয়ের ম্যাথ কিন্তু এগুলো, এবং সহজ সহজ ম্যাথ, মাথায় রেখো। এগুলা সহজ ম্যাথ, এটাও সহজ ম্যাথ। দেখো, একটা 0.5 মিটার লম্বা, সো এখানে তারের যে দৈর্ঘ্য সেটা এল সমান সমান হচ্ছে 0.5 মিটার লম্বা, এবং এত মিটার স্কয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট। সো আমাদের এর মানও দেওয়া আছে। যাই হোক, এটা আমাদের সামনে জীবনে লাগবে। বিশিষ্ট তার সর্বোচ্চ 5 × 10⁸ মিটার পীড়ন সহ্য করতে পারে। এখন দেখো, যখন একটা 10 কেজি ভরের ব্লককে তুমি ঘুরাচ্ছ, বা যে কোনো ভরের একটা ব্লককে তুমি যখন ঘুরাবা, যখন যে কোনো একটা ব্লককে তুমি ঘুরাবা, তখন বলো তো দড়ির উপর একটা টান বল কাজ করবে না? দড়ির উপর একটা টান বল কাজ করবে না? এখন বলো তো, তুমি যদি বেশি বেগে ঘুরাতে থাকো, বেশি বেগে ঘুরাতে থাকো, তাহলে বলো তো টান কি কমবে না বাড়বে? বলো তো, টান কি কমবে না বাড়বে? বাড়বে। তাহলে আমাকে এমন একটা বেগে বস্তুটাকে ঘোরাতে হবে, আমাকে এমন একটা বেগে বস্তুটাকে ঘোরাতে হবে যাতে করে এই বস্তুটা ছিঁড়ে না যায়। তাহলে আমি আগে দেখি আমার সর্বোচ্চ কতখানি টান বল দড়িটা সহ্য করতে পারে। সেটা কিভাবে হিসাব করব? অসহ পীড়নের সাথে যদি এরিয়া গুণ দেই, অসহ পীড়নের সাথে যদি এরিয়া গুণ দেই, তাহলে কি আমরা ম্যাক্সিমাম কতখানি টান এটা সহ্য করতে পারবে এটা বের করতে পারবো না? এই দেখো, এটা অসহ পীড়ন দেওয়া ছিল, মনে আছে? অসহ পীড়ন মানে অসহ ভার বাই ক্ষেত্রফল, ওটাকেই একপাশে লিখলাম যে সর্বোচ্চ কত বল আমাদের ওই তারটা সহ্য করতে পারবে। তাহলে পি ব্রেকিং মানে 5 × 10⁸ ইন্টু এরিয়া মানে হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 10⁻⁻⁴, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 10⁻⁻⁴। তাহলে এখান থেকে আমরা এফ ম্যাক্স কত সেটা বের করে ফেলতে পারবো। 5 × 10⁻⁴, এটা এতখানি ম্যাক্সিমাম টান বলে আমরা এটাকে এতখানি বলে আমরা এটাকে টানতে পারবো, এত নিউটন বলে আমরা এটাকে টানতে পারবো। তো যখন এটাকে বৃত্তাকার পথে এভাবে করে ঘুরাচ্ছি, তখন খেয়াল করো টান বল কাজ করছে এই দিক বরাবর। এই টান বলটাই তো আমাদের কেন্দ্রমুখী বলের যোগান দিবে, mv²/r বা এল, তাই না? দেখো, এইটা যে ব্যাসার্ধটা, এই ব্যাসার্ধটা যেই ব্যাসার্ধ নিয়ে ঘুরছে, এটাই তো তারের দৈর্ঘ্য না? তাহলে mv²/l, এটাই কিন্তু আমাদের ম্যাক্সিমাম যে ফোর্সটা দিবে সেটা, এটাই কিন্তু এফ ম্যাক্স সমান সমান mv²/l। তাহলে আমাদের বলছে ব্লকের সর্বোচ্চ রৈখিক বেগ কত নির্ণয় করতে। তাহলে কি হবে? এফ ম্যাক্স ইন্টু এল ডিভাইডেড বাই এম এর ওপর স্কোয়ার রুট। দেখো ঠিক আছে কিনা, দেখো ঠিক আছে কিনা। সো আমরা এখানে এফ ম্যাক্সের মানটা এখানে দেখলাম, ক্যাপিটাল এল এর মান প্রশ্নে দেওয়া আছে, এম এর মান 10 কেজি দেওয়া আছে। তাহলে এখান থেকে হিসাব করে বের করে ফেলবো 5 মিটার/সেকেন্ড। ভেরি গুড, ঠিক আছে, ওকে। সো তাহলে দেখো, একজন লিখছে ভাইয়া হাসেন হাসেন, আপনারই তো দিন, কি অবস্থা। এফ ম্যাক্স কত দেওয়া আছে? 5 × 10⁻⁴। ক্যাপিটাল এল মানে হচ্ছে 0.5 ডিভাইডেড বাই এম মানে কত? 10 কেজি। 10 কেজি। তাহলে এখানে 5 × 5 = 25, 2500, 2500 মানে না 25 আসতেছে, দাঁড়াও কত আসলো এখানে, এটা 10⁻³ তাহলে এখানে আরেকটা দশমিক নিয়ে যদি 5 নেই, 5 × 5 = 25 আসে, 25 × 10² আসতেছে। তাহলে কত? 25কে করলে 5 আর 10 মানে 10, 50। এই 50 আসতেছে উত্তর। আসলে কি 50 হয়? রৈখিক বেগ কি 50 হয়, নাকি আমি আবার কোনো ব্যক্তিগত ভুল করে ফেলেছি কোথাও? আশা করি ঠিক আছে। 10⁻⁻⁴, কই এরিয়া? আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়াও 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 দাঁড়াও, না ঠিকই আছে, সবই তো ঠিক আছে, না ঠিকই থাকার কথা, ঠিকই থাকার কথা। হ্যাঁ 50 50, কে জানি 5 লেখছে, দেখছো আমাকে কনফিউজ করে দিচ্ছে। হ্যাঁ ঠিক আছে, দেখো এই পর্যন্ত বুঝছি কিনা, সহজ কিন্তু।
ঠিক আছে, 85 আসে, হ্যাঁ গুড। কি জানি আমি 5 লিখে দিয়েছিলাম, আমি ভাবলাম যে আবার তাহলে ভুল করে ফেললাম, আসলে বয়স হয়েছে তো ভুল করে ফেলছি। ভাই আবার একটু বুঝিয়ে দিবেন? অবশ্যই। দেখো একটা বস্তুকে তুমি বৃত্তাকার পথে ঘুরাচ্ছ, এখন আনুভূমিক তলে ঘুরাচ্ছ। সো যখন আনুভূমিক তলে তুমি ঘুরাচ্ছ তখন কিন্তু সুতার যে টান বলটা কাজ করবে, সুতার যে টান বলটা কাজ করবে সেটাই কিন্তু কেন্দ্রমুখী বলের যোগান দিবে। তাহলে টি সমান সমান mv স্কোয়ার বাই আর। এখন বলো তো বেগটা তখনই বেশি হবে না? বা টান বল যদি বাড়াও তাহলে বেগ বেশি হবে না? বা বেগ যত বাড়াবা ততই টান বল বেশি লাগবে। তাহলে টান বল ম্যাক্সিমাম কতটুকু দেওয়া যায় সেটা আমরা বের করছি, এই যে এটা হচ্ছে টি ম্যাক্স। টান বল ম্যাক্সিমাম কত দেওয়া যায় সেটা অসহপীড়ন থেকে আমরা বের করছি। তাহলে এই পরিমাণ টান বল যদি আমরা দেই তাহলে বেগটা কত হতে হবে? জাস্ট সমীকরণটা লিখলাম। বলো বলো ঠিক আছে কিনা? দেখো 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 দেখো, ক্লিয়ার? ঠিক আছে। এই কি বলে ফুল স্ক্রিন করে পুরো স্লাইড দেখা যায় না, এটা কি ধরনের কথা? না ঠিক আছে, স্লাইড দেখা যাওয়ার কথা। দাঁড়াও, একটা সুন্দর ম্যাথ আমি খুঁজতেছি কিন্তু পাচ্ছি না। সুন্দর একটা ম্যাথ প্রবলেম আছে, এইটা দেখো, এটা খুব অসাধারণ একটা ম্যাথ। এটা করো তো একটু সবাই, এটার উত্তরটা কথা হয় জানাও। একই পুরুত্বের দুইটা তামার তারের দৈর্ঘ্যের অনুপাত 1:2। আমি আর 9 মিনিট থাকবো সর্বোচ্চ, ঠিক আছে, এর বেশি আর পড়াবো না। একই পুরুত্বের দুইটা তামার তারের দৈর্ঘ্যের অনুপাত 1:2। একই বলে প্রসারিত করলে তার দুইটির বিকৃতির অনুপাত কত? এই যে সবার আগে অ্যান্সার দিচ্ছে আসিফ মোস্তফা রিফাত, 4:1। বাকিরা একটা অ্যান্সার দিও। কি একজন ফেসবুকে কমেন্ট লিখছে, কি লিখছে? আপনার মতো খান বংশের মেয়ে না। কার সাথে সংসার করতেছো তুমি? হ্যাঁ, আমি আর নাম পড়লাম না। এখানে কোন বংশের মেয়ে, কোন বংশের ছেলে, এগুলা নিয়ে কথা হবে কেন? হ্যাঁ, ঘটক হইছো? হ্যাঁ, 1:2, 2:1, 4:1, 2:1, 2:1ই বেশি অ্যান্সার দেখতে পাচ্ছি। চলো তাহলে শুরু করি। ওকে, সো দেখো আমাদের এখানে একই পুরুত্বের দুইটা তামার তার, এই তামার তার মানে উপাদান সেম না? তাহলে ওয়াই সেম, ওয়াই সেম। একই পুরুত্বের তার মানে কি এও সেম। বললো দৈর্ঘ্যের অনুপাত অর্থাৎ L1/L2, এটা মানে 1/2। এখন বললো একই বলে টানা হচ্ছে তার মানে এফ ও সেম। তার দুইটার বিকৃতির অনুপাত কত নির্ণয় করো। আচ্ছা বলো তো, বিকৃতি মানে কি স্মল এল বাই ক্যাপিটাল এল না? হ্যাঁ, তাহলে প্রথম তারের বিকৃতি ডিভাইডেড বাই পরের তারের বিকৃতি, এটাই আমাদের করতে হবে। এখন দেখো এটা মানে কি এফ বাই এ ওয়াই প্রত্যেকটা 1 এর জন্য, আর এফ বাই এ ওয়াই প্রত্যেকটা 2 এর জন্য। বলতো আমরা সেম বলে দুইটা তারকে টানছি, দুইটা তারের পুরুত্ব একই রকম, দুইটাই তামার তার, তাহলে কি 1:1 না? দেখছো তোমরা সবাই দৈর্ঘ্য বৃদ্ধির অনুপাত করে ফেলছো, কিন্তু চাইছে কি বিকৃতির অনুপাত। খুব খেয়াল রেখো বাচ্চারা, খেয়াল রেখো, বুঝেছো? ঠিক আছে, ঠিক আছে, ওকে। দেখছো এরকম টাইপের প্রবলেম কি? ও প্রশ্ন নাম্বার, আচ্ছা প্রশ্ন নাম্বার যে আমি দিচ্ছি তোমরা এটা খাতায় লিখতেছো না? তোমরা যে আমাকে এই যে ব্লেম দাও যে আমি প্রশ্নের নাম্বার লিখি না, এটা তো ঠিক না। আমি সবগুলা প্রশ্নের নাম্বার আগেই লিখে রাখছি। তোমরা অনেকেই ভাবতে পারো এখন লিখতেছি, কিন্তু না, এটা সব আগেই লেখা। এই যে এটা 26 নাম্বার প্রশ্ন, আগেই লেখা আছে। তাহলে 25-এর পরে 26 আসে আমি কিভাবে বুঝলাম বলো? কই গেল? 27, 27। ঠিক আছে, আমাদের এর আগে যেগুলো আছে এগুলো বেশিরভাগই আসলে রিটেন টাইপের প্রবলেম। এই যে কোনটা জানি লেখাও আছে, বুয়েট প্লাস ডিউ লেখা। যাই হোক আমরা এগুলা দেখবো। এই প্রবলেমটা একটু দেখে ফেলি, দেখি তো কেমন এটা। দুইটা আলাদা আলাদা তার এ এবং বি কে একই পরিমাণ বল দ্বারা টেনে যথাক্রমে 4 এবং 2 মিটার লম্বা করা হলো। মনে করো তার দুইটার উপাদান একই রকম, বি এর ব্যাসার্ধ এ এর 4 গুণ, এ এবং এর দৈর্ঘ্যের অনুপাত 1:x হলে x এর মান কত? দেখো দৈর্ঘ্যের অনুপাত চাইছে, তাহলে এল এ ডিভাইডেড বাই এল বি সমান সমান কি হবে? আমরা কি সূত্র জানি বলো তো? এল সমান সমান আমরা লিখতে পারি y ইন্টু এ ইন্টু স্মল এল, আরে
এফ বাই এ সমান সমান ওয়াই ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল। তাহলে এল সমান সমান কত? এল সমান সমান ওয়াই ইন্টু স্মল এল ইন্টু এ ডিভাইডেড বাই এফ ওয়াই এ ওয়াই ইন্টু এ ইন্টু স্মল এল ডিভাইডেড বাই এফ। তাহলে এখানে এল এ বাই এল বি বের করতে বলছে, তার মানে কি ওয়াই এ ডিভাইডেড বাই ওয়াই বি ইন্টু এরিয়া এ ডিভাইডেড বাই এরিয়া বি ইন্টু দৈর্ঘ্য বৃদ্ধি এ ডিভাইডেড বাই দৈর্ঘ্য বৃদ্ধি বি ইন্টু এফ বি ডিভাইডেড বাই এফ এ। এখন খেয়াল করো দুইটাতে আমরা একই রকমের বলে টানছি, কাটে দিলাম। তাদেরকে কতটুকু লম্বা করা হয়েছে? 2 আর 4, তো এটা 2 মিলিমিটার, এটা 4 মিলিমিটার টানা হয়েছে। তাদের ক্ষেত্রফল কি? আচ্ছা ক্ষেত্রফল দেখো ব্যাসার্ধের কথা বলে দিচ্ছে যে বি এর ব্যাসার্ধ এর 4 গুণ, তার মানে বি এর ব্যাসার্ধ হচ্ছে এর 4 গুণ। এই দেখো বি এর ব্যাসার্ধ এর 4 গুণ। আমরা এর জায়গায় কি লিখতে পারি? আর এ বাই আর বি স্কয়ার। এটা কি বুঝছো কেমনে লিখলাম? কারণ এরিয়া মানে কি পাই আর স্কয়ার, এরিয়া মানে পাই আর স্কয়ার, পাই পাই কাটাকাটি করে আর স্কয়ার বাই আর স্কয়ার হলো। আর দুইটা একই রকম তার, একই উপাদানের তার ছিল, তাহলে এটাও কাটাকাটি হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এটা এল এ বাই এল বি, এটা মানে ছিল 1 বাই এক্স। আমাদের এক্স এর মানটা বের করতে হবে, মূলত এক্স এর মানটা বের করতে হবে। তাহলে এখান থেকে আর এ বাই আর বি মানে আর এ বাই আর বি, দেখো তো কত আসে? আর এ বাই আর বি এটা মানে হচ্ছে 1/4, 1/4। তাহলে 1/4 স্কয়ার ইন্টু হাফ 1/x। তাহলে এক্স এর মান কত হয়? 4 4 16, 16 2 32, তাহলে এক্স এর মান 32। দেখো তো এক্স এর মান হচ্ছে 32। তাহলে এ আর বি এর দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে 32। পারফেক্ট, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ওকে। সো ঠিক আছে, আমরা তাহলে এখানে শেষ করি আজকে। আমাদের যে টাইপের প্রবলেমগুলো ছিল মোটামুটি আমরা তো থিওরি পার্ট আগের ক্লাসে পুরাটা শেষ করে ফেলছি। আর আজকের ক্লাসে আমরা আরও কিছু ম্যাথ প্রবলেম এক্সট্রা প্র্যাকটিস করলাম, সেই সাথে বিগত বছরের প্রশ্নগুলোও দেখে ফেললাম। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ সবাইকে। তোমাদের সাথে আবার ইনশাআল্লাহ নতুন কোনো চ্যাপ্টার নিয়ে দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।